Good evening, everyone. Welcome to our today's session. আপনাদের IELTS এর কোর্সটা 106 ব্যাচ অফিসিয়ালি আজকে থেকে ইনঅগ্রেটেড হয়েছে। তো আজকে আমাদের স্পিকিং এর ক্লাস দিয়ে আমাদের স্পিকিং মডিউলের ক্লাস দিয়ে আমাদের কোর্সটা স্টার্ট হতে যাচ্ছে। আমরা আজকে আন্ডারস্ট্যান্ডিং ক্রাইটেরিয়ার উপর একটা সেশন করব, বাট এই সেশনটা খুবই জরুরি কারণ এটার উপর আপনারা পুরো সেশনটার বা পুরো কোর্সটার ব্যাপারে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন। প্লাস আজকে আমরা আরেকটা জিনিস প্র্যাকটিস করব, সেটাকে বলা হচ্ছে ব্রেকআউট রুম প্র্যাকটিস, যেখানে আমি আপনাদেরকে ছোট ছোট 3 জনের এক একটা গ্রুপ করে দেবো। সেই গ্রুপে আপনারা জয়েন করবেন এবং এই এই গ্রুপের 3 জনকে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকবেন, স্পিকিং এর প্র্যাকটিস করবেন নির্দিষ্ট সময়ের জন্য। আমার এই তত্ত্বাবধানে আর কি, আমার আমার স্ক্রিনটা দেখে শেয়ারে থাকবেন। আপনারা যখন এই প্র্যাকটিস গুলো করবেন, আমি আপনাদের রুমগুলোতে ভিজিট করবো এবং দেখবো সবাই স্পিকিং প্র্যাকটিসটা ঠিক মতো করতে পারছেন কিনা। তো উইদাউট ফার্দার ডু চলুন শুরু করে দেওয়া যাক। আমরা আমাদের কোর্সটা শুরু করতে যাচ্ছি স্পিকিং মডিউল দিয়ে। স্পিকিং মডিউলের আজকের প্রথম ক্লাসটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্রাইটেরিয়া। আমাদের নেক্সট ক্লাস হবে আগামী রবিবার, স্যান্ডউইচ মেথডের উপর একটা সেশন হবে। এর বাইরে আগামীকালকে রাত সন্ধ্যা 7টায় আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসলে সব ব্যাচের স্টুডেন্টরাই জয়েন করে, আর অন্যান্য ব্যাচগুলো দুটো ব্যাচ আছে যে ব্যাচের স্টুডেন্টরাও জয়েন করবে। তো আপনারা সেটাতেও জয়েন করতে পারবেন, আপনাদেরকে লিংক দেওয়া হবে। আপনারা কালকে 7টার সময় যারা ফ্রি আছেন, আমি আশা করবো সবাই ফ্রি থাকবেন, আপনারা মোটামুটি ওটাতে অ্যাটেন্ড করবেন। Let's get started with the speaking test. আইএলটিএস এর স্পিকিং টেস্টের স্কোরিং ক্রাইটেরিয়ার বেসিকটা আজকে আমরা আসলে আলোচনা করব। স্পিকিং টেস্টের 7 to 7.5 হচ্ছে আমাদের টার্গেট, এই জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে। আমরা যে যে জায়গায় আছি সেখান থেকে আমরা ট্রাই করব আমাদের এই সেশনগুলোর মধ্যে প্রথমত 7টা ক্লাসে বেসিকটা ঠিক করে ফেলা, মানে 7টা ক্লাসে আমরা জানবো যে কি কি আমাদেরকে অ্যাচিভ করতে হবে এই 7 to 7.5 পাওয়ার জন্য। এবং তারপরেও পুরো কোর্সের এই 2 মাসে আমরা যে প্র্যাকটিসটা করব, সেই প্র্যাকটিস করে করে আমরা নিজেদেরকে তৈরি করব, যেন ফাইনাল এক্সাম যখন দিচ্ছি, দিয়ে বের হওয়ার সময় আপনারা নিজেরাই বলতে পারেন যে হ্যাঁ, আমি হচ্ছে ক্রাইটেরিয়াগুলো 7 পাওয়ার যে ক্রাইটেরিয়াগুলো আছে সবগুলোই ফুলফিল করে বের হয়েছি, তো আমাকে অবশ্যই 7 দিতে হবে। এই জায়গাটাই আমরা আসলে ট্রেনিংটা শুরু করতে যাচ্ছি। তো সবাই একটু খেয়াল করুন আমাদের আজকে। আশা করি আপনারা সবাই কমফোর্টেবলি বসেছেন, এবং অ্যালার্ট লেভেলটা থাকুক। আমরা ঠিক 1.5 ঘন্টার একটা সেশন করব। এর মধ্যে আমাদের ছোট ছোট কিছু স্পিকিং এর প্র্যাকটিস সেশনও থাকবে। সো 1.5 ঘন্টা আপনারা জাস্ট একটু যদি কষ্ট করে মনোযোগটা রাখতে পারেন, তাহলে খুব ভালো হয়। তো সবাই কাগজ কলমও হাতের কাছে একটু রাখুন, ছোট ছোট কিছু নোটসও আমরা লিখব। তো প্রথমে আপনারা আজকের ক্লাসের আজকের ডেটটা লিখে রাখেন খাতায়, এবং আজকের ক্লাসের যে টপিকটা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং ক্রাইটেরিয়া, এটাও আপনারা একটু লিখে ফেলুন। ওকে, সো আমরা এই অংশটুকুকে একটু মার্ক করে রাখি। আজকে আমরা ডেট, আজকের হচ্ছে 7 তারিখ ডিসেম্বর 2023, এবং আমরা আজকে প্রথম সেশনটা শুরু করতে যাচ্ছি। ওকে, সো প্রথমেই আপনারা যে জিনিসগুলোকে খেয়াল করুন সেটা হচ্ছে এরকম: স্পিকিং টেস্টের 4টা এরিয়াতে আইএলটিএস আমাদের স্কোর করা হবে। প্রথম এরিয়াটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, দ্বিতীয়টা লেক্সিক্যাল রিসোর্স, তৃতীয়টা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, চতুর্থটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স মানেটা আসলে কি? ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স মানে এই না যে আপনাকে খুব দ্রুত কথা বলতে হবে। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স মানে হচ্ছে আপনাকে একটা তালে, একটা রিদমে কথা বলতে হবে। হুম, আপনি যদি তাড়াহুড়া করে কথা বলেন, ন্যাচারালি বাংলা কথা যদি আপনি তাড়াতাড়ি করে বলেন, ইউ ক্যান মেইনটেইন দ্যাট। আপনি যদি স্লোলি কথা বলেন, ইউ ক্যান মেইনটেইন দ্যাট টু। আপনার কথাটা শুনে যেন ন্যাচারাল মনে হয়, এটা হচ্ছে ফ্লুয়েন্সি। কোহেরেন্স মানে ধারাবাহিকতা। ফ্লুয়েন্সির সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার স্পিকিং এ যদি কিছুটা মামলিং হয়, সাউন্ড আসা, একটু থামা, এগুলো কিন্তু আপনার কোনো পেনাল্টি করবে না। ছোটখাটো অল্প কিছু ন্যাচারাল মামলিং, সেটা আপনার স্পিকিং এর স্কোরে কোনো প্রভাব ফেলবে না। যেমন আপনাকে জিজ্ঞেস করা হলো, হোয়াটস ইউর নেম? ওয়েল, মাই নেম ইজ ফারাবি। আপনি একটু বললেন, একটু ভাবলেন বা একটু হাসলেন, এটার জন্য আপনার কি হবে না, কোনো স্কোর কাটা হবে না। এটাও ফ্লুয়েন্সির একটা অংশই। এটাকেই বলছে হ্যাভ টু স্পিক উইদাউট মাচ এফোর্ট। এফোর্ট জিনিসটা কি, এটা আমি পরের অংশে আপনাদেরকে আরো একটু দেখাচ্ছি। লেক্সিক্যাল রিসোর্স এছাড়া ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সি আরো কিছু জিনিস আছে, আমরা একটু পরে ওটা নিয়ে প্র্যাকটিস করব। প্রত্যেকটা অংশের উপরে আজকে আমরা প্র্যাকটিস করব আসলে। পরের অংশের দিকে সবাই একটু তাকাই। লেক্সিক্যাল রিসোর্স, লেক্সিক্যাল রিসোর্স
কথাটা হচ্ছে কানেক্টেড ভোকাবুলারির সাথে। আপনি কি ধরনের ভোকাবুলারি ইউজ করছেন এটাকেই লেক্সিক্যাল রিসোর্সেস স্কোরের উপর প্রভাব ফেলবে। হুম। তো লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আমাদের কিছু টার্গেট থাকবে, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখানে দুটো জিনিস, তিনটা পয়েন্ট আসলে অ্যাকচুয়ালি আছে, আমি আপনাদের বুঝিয়ে দেবো জিনিসটা। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে ঠিকঠাক গ্রামাটিক্যাল কথা বলা। কিছু ছোটখাটো যদি ভুল হয়, হি শির ভুল, এক দুবার পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সের ভুল, এটার জন্য আপনি বেনিফিট অফ ডাউট পাবেন আর কি। মানে আপনাকে কিছুটা লেভারেজ বলে জিনিসটাকে, একটু আপনাকে ছাড় দেয়া হবে 7 পর্যন্ত পাওয়ার জন্য। 9 পেতে চাইলে বা 8 পেতে চাইলে আপনার গ্রামাটিক্যাল কোনো ভুল করা আসলে যাবে না। আর কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার ইউজ করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে হবে। শুধু একটা সেন্টেন্স বললাম তাহলে আমাদের স্কোর আসলে আসবে না। কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার কারেক্টলি ইউজ করতে হবে। আপনাদের গ্রামারটা ঠিক থাকতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেন্টেন্স মেকিং, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক মতো ইউজ করে আপনাদের কথা বলতে হবে। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। এর ব্যাপারে আরো ডিটেলস আমরা একটু পরেই প্র্যাকটিস করব। প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন নিয়ে প্রচুর মিসকনসেপশন আছে। আমরা অনেকে ভাবি যে আমাদেরকে কি আসলে ব্রিটিশদের মতো করে কথা বলতে হবে, বা আমেরিকানদেরকে মতো করে কথা বলতে হবে কিনা, বা মুখ ব্যাকাতেরা করে আমাদের আসলে কথা বলতে হবে কিনা। এক্সেন্ট, ব্রিটিশদের মতো করে কথা বলা আর কি। এক্সেন্ট এবং প্রোনাউন্সিয়েশন দুটো এক জিনিস না। প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে আপনার কথার উচ্চারণটা, ওরা কিছু শব্দের কিছু উচ্চারণ করে, রাইট? ধরেন এটা হচ্ছে স্পিকিং, ওরা এরকম বলে। এটাকে আপনি এখন স্পিকিং বলবেন না স্পিকিং বলবেন, দুটোকে ওরা লেভারেজ দিবে, রাইট? ভুল ধরবে না। কিন্তু এটাকে যদি আপনি স্প্যাকিং বলেন তাহলে আপনার হচ্ছে ভুল ধরবে। এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন এরর, রাইট? কমন প্রোনাউন্সিয়েশন কিছু ফিচার্স আছে, এই ফিচার্স গুলো আমাদেরকে জানতে হবে। আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ওই জায়গাগুলো ফিচার্স গুলো জেনে কিছু ফিচারকে আমাদের আবার টার্গেট করতে হবে যে আমাদের পক্ষে কোন ফিচার গুলো ইউজ করা পসিবল। হুম। সব ফিচার গুলোকে আমরা ইউজ করতে পারবো না, কারণ প্রোনাউন্সিয়েশনের সব ফিচারকে ইউজ করতে গেলে আপনাদের আসলে এটার উপরে 1 বছরের একটা কোর্স করতে হবে, লিঙ্গুইস্টিক্স এর প্রনাউন্সিয়েশনে, ইংলিশ প্রনাউন্সিয়েশনের উপরে। তো ওই 1 বছরের কোর্স আপনারা করতে পারবেন না এবং করা আপনাদের প্রয়োজনও নেই। আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে এই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করা। শো সাম প্রনাউন্সিয়েশন ফিচার, সাম, রাইট? সবগুলো না কিন্তু। তাহলে আমরা সাম প্রনাউন্সিয়েশন ফিচারকে টার্গেট করব। আমরা দেখব যে যে ফিচারগুলো আমাদের পক্ষে এই অল্প সময়ে অ্যাডপ্ট করা পসিবল, বা কিছুটা হয়তো আমরা ইতিমধ্যেই জানি, হয়তো আমরা কনসিয়াসলি ইউজ করি নাই বা খেয়াল করি নাই, এখন থেকে কনসিয়াসলি খেয়াল করব। এরকম কিছু প্রনাউন্সিয়েশন ফিচারকে আজকে আমরা টার্গেট করব এবং আমাদের রবিবার থেকে যে ক্লাসটা শুরু হচ্ছে সেখানে আমরা ওই জিনিসগুলোকে ইনক্লুড করার চেষ্টা করব। আরেকটা জিনিস হচ্ছে, ডোন্ট লেট L1 accent ইনফ্লুয়েন্স ইউর স্পিচ। L1 accent মানে হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ 1 accent। মানে আমরা বাংলা বলি, রাইট? বাংলায় আমরা যে কথাগুলো উচ্চারণ করি সেখানে আমাদের কিছু জিহ্বার জড়তা থাকতে পারে। বাংলার চাইতে এটা আসলে চাইনিজদের কিংবা আরো বিভিন্ন ক্যারিবিয়ান অঞ্চলের, আফ্রিকান অঞ্চলের মানুষজনের এটা প্রচুর হয় আসলে। আমরা একটা দিক থেকে সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমাদের যে বাংলা ভাষাটা, এটার প্রনাউন্সিয়েশন যে লিঙ্গুইস্টিক বা ফোনেটিক্যাল রেঞ্জ যেটাকে বলে, এটা এত বড় যে এটা মোটামুটি সব ভাষার সব ধরনের উচ্চারণকে এটা অ্যাকোমোডেট করতে পারে। আমার এই কথাটার মানে আমি এইভাবে আপনাদের বোঝাই। বাংলায় একটা উচ্চারণ আছে ত, তাই না? তাল, তিল। আবার আছে ট, টাকা। হুম। তারপরে হচ্ছে ধরেন টিক, টিয়া। ইংরেজি ফোনেটিক্সে বা ফোনেটিক্যাল রেঞ্জে ত আর ট এর আলাদা কোনো উচ্চারণ নেই, সবই টি, রাইট? ওরা কিন্তু চাইলেও ওরা ত উচ্চারণ করতে পারে না, সবই ওদের কাছে ট। টাকা, তবলা, তবলা করে বলবে টবলা, রাইট? টাকা, টবলা, টিয়া, হুম, তাল, সব একই। সো এইটা হচ্ছে লিঙ্গুইস্টিক, আমি বলবো যে লেটস সে এটাকে বলা যেতে পারে আমাদের হচ্ছে লিমিটেশন, রাইট? লিঙ্গুইস্টিক লিমিটেশন যেটা বলবো। নাও এখন আমরা যারা বিভিন্ন অঞ্চল থেকে আসছি, আমাদের আঞ্চলিক কিছু প্রভাব আছে। সিলেটের আমরা যারা আছি আমাদের উচ্চারণের একটা প্রভাব আছে। চিটাগাং, নোয়াখালী ঠিক একটা প্রভাব আমাদের আছে, প্রভিনশিয়াল
এরিয়াল যে ইনফ্লুয়েন্স গুলো আমাদের প্রনাউন্সিয়েশনের উপরে, ময়মনসিং, ঢাকা, এই অঞ্চলগুলো কিছু কিছু প্রভাব আছে। এখন এইটা আমাদের ইংরেজি শব্দগুলোর উচ্চারণে প্রভাব ফেলে কিনা। ইংরেজি একটা শব্দ হচ্ছে লেটস সে লিফট, এটাকে আমরা কি লিফট বলে ফেলছি কিনা। হুম শব্দটা হচ্ছে লেটস সি টাং টুইস্টার, আমরা এটাকে ঠাং টুইস্টার বা টাং টুইস্টার বলে ফেলছি কিনা, এরকম কোনো সমস্যা আমাদের আছে কিনা। ভেরি ব্রেভ, আমরা কি এটাকে ভেরি ব্রেভ বলে ফেলছি কিনা। যদি বলে থাকি, আমাদের আঞ্চলিকতা বা এল1 অ্যাকসেন্ট ইনফ্লুয়েন্স করছে আমাদের স্পিচকে, এটা আমাদের ওভারকাম করতে হবে। এটা ওভারকামের জন্য আমার কাছে একটা মেডিসিন আছে, বাট এই মেডিসিনও হচ্ছে, আমার কাছে যত মেডিসিনই আছে বা যত টেকনিকই আছে স্পিকিং এর, সবই হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো। অ্যান্টিবায়োটিক হচ্ছে কি, অ্যান্টিবায়োটিক একটা খেলে আপনার অসুখ কিন্তু ভালো হয় না। অ্যান্টিবায়োটিকের একটা কোর্স থাকে, কোর্সটা কমপ্লিট করতে হয়। সো এই কথা, একই কথা প্রযোজ্য আমাদের স্পিকিং এর ক্ষেত্রেও। আমি আপনাদেরকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক টেকনিক আমরা দিব, ওগুলোকে আমরা প্র্যাকটিস করতে থাকবো। রেগুলার আপনারা যারা প্র্যাকটিস করবেন, আপনাদের ইমপ্রুভমেন্ট হবে। হুম আপনাদেরকে আরেকটা জিনিস আমি মূল অংশে যাওয়ার আগে বলে দিচ্ছি, আপনাদের প্রতিটা ক্লাসে হোমওয়ার্ক থাকবে। আপনাদের ফেসবুকের যে গ্রুপটা আছে, সেই গ্রুপটার পারপাস মূলত একটা, সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক গুলোকে ওখানে আপলোড করতে হবে। তো আমি যে আপনাদের ক্লাসে প্র্যাকটিস করবো স্পিকিং, তারপর আপনাদের হোমওয়ার্ক যে দেবো, সেই হোমওয়ার্কের ভিডিওটা আপনাদেরকে ওইখানে আপলোড করতে হবে। আপনারা সবাই সেটা আপলোড করতে পারবেন। আপনারা সবাই মোটামুটি ফেসবুক গ্রুপে জয়েন করেছেন, অনেকে এখনো বাকি আছেন, তারাও মোটামুটি কালকের মধ্যে আপনারা জয়েন করে ফেলবেন। অ্যাডমিনরা কাজ করছে এটা নিয়ে। কেউ কেউ হয়তো আপনারা ইনফরমেশন কমপ্লিট দেননি, আপনাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো কমপ্লিট করেননি কেউ, সেটার জন্য তাদের হয়তো ডিক্লাইন হবে, তারা আবার প্রশ্ন কমপ্লিট করে আপলোড করলে তাদের হবে। মূলত যে কারণে সময়টা লাগে সেটা হচ্ছে যে আইডি গুলো ভেরিফিকেশন করা হয়, যে এই আইডির নামের সাথে এই এই ইনফরমেশন গুলো ম্যাচ করছে কিনা, এটা দেখে দেখে আপলোড মানে এক্সেসটা দেওয়া হয়। মূল উদ্দেশ্যটা খুব সহজ, এই ফেসবুক গ্রুপে আমাদের যারা যারা স্টুডেন্ট, আপনারা যারা স্টুডেন্ট আর কি, অ্যাডমিটেড স্টুডেন্ট, আমরা সবাই যেন, শুধু তারাই যেন থাকে এখানে। আপনাদের থেকে লেভেল বেশি বড় বা খারাপের কোনো স্টুডেন্ট যেন না থাকে, সবাই যেন একই লেভেলের, একসাথে আমরা যেন স্টার্ট করি। তো এখানে আপনারা আপনাদের স্পিকিং এর যে প্র্যাকটিস গুলো থাকবে, সেগুলোর ভিডিও আপলোড আপনারা করবেন। আমি আপনাদেরকে স্যাম্পল ভিডিও প্রথমে আপলোড করে আজকে রাত্রে দিয়ে দেবো, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে স্যাম্পল হোমওয়ার্ক কেমন ভাবে হবে। এটা দেখে আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলোকে আপলোড করতে থাকবেন। প্রতিটা ক্লাসে আপনাদের হোমওয়ার্ক আপলোড করতে হবে, এবং যারা যারা রেগুলার হোমওয়ার্ক গুলোকে আপলোড করতে থাকবেন, আপনারা নিজেরাই কিছুদিনের মধ্যে আপনাদের পারফরমেন্সে ইমপ্রুভমেন্টটা দেখতে পাবেন। আপনার কিছুদিন পরেই, ধরুন 1 সপ্তাহ পরে আপনারা একটু চেক করবেন যে 1 সপ্তাহে ক্লাস হয়েছে 3 দিন, আমি হোমওয়ার্ক আপলোড করেছি 7টা, কারণ প্রতিদিন আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো 7টা হোমওয়ার্ক, ছোট ছোট হোমওয়ার্ক, বড় হোমওয়ার্ক না, কিন্তু কিন্তু কিছু কিছু স্পিকিং এর প্র্যাকটিস। তো আপনারা তখন একটু চেক করবেন যে প্রথম দিন আমার হোমওয়ার্কটা আর আজকের হোমওয়ার্কটা, দেখবেন কোনো ইমপ্রুভমেন্ট আসছে কিনা। আপনি যে ভোকাবুলারি গুলো, ক্লাসে যে টেকনিক গুলো শিখছেন, সেগুলো অ্যাপ্লাই করতে পারছেন কিনা। নিজেই নিজেকে এনকারেজ করতে পারবেন তখন, যে যখন দেখবেন যে হ্যাঁ, আসলে আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। কারণ সত্যি এভাবে আসলে ইমপ্রুভমেন্ট হয়, যেটা আমরা যদি রেগুলার এই প্র্যাকটিসটা করে যাই। ওকে, সো আমি আরেকটু বক্তব্য রাখছি, তারপর আমরা হচ্ছে প্র্যাকটিসের দিকে চলে যাব। আপনারা ইন্টারেক্ট করবেন, আমি আশা করছি আপনারা এখন পর্যন্ত আমার সাথে আছেন সবাই। তো চলুন এবার আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল অংশগুলোতে প্র্যাকটিস করাটা শুরু করি। প্রথমে আমরা শুরু করি হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, এই অংশটুকুকে বোঝা নিয়ে। ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্পিক উইদাউট মাচ এফোর্ট, উইদাউট এফোর্ট ছাড়া বা খুব বড় সড়ো এফোর্ট না দিয়ে আরাম করে আমাদের কথা বলতে হবে। আর আমাদেরকে ইউজ করতে হবে কানেকটিভ ওয়ার্ডসকে। আমরা যদি কানেকটিভ ইউজ করতে পারি এবং আমরা যদি মোটামুটি এফোর্ট ছাড়া, মানে বেশি আটকে না গিয়ে কথা বলতে পারি, তাহলে আমরা এখানে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে আমরা 7 to 7.5 আমাদেরকে স্কোর দিয়ে দেবে। আমি আপনাদেরকে এই জিনিসগুলো একটু বুঝাই দিই ডান পাশের প্রশ্নগুলোকে দেখিয়ে। ডান পাশে আমি 4টা প্রশ্ন আপনাদের রেখেছি। কিছুক্ষণের মধ্যে এই প্রশ্নগুলো দিয়ে আপনারা প্র্যাকটিসে যাবেন একজন আরেকজনের সাথে। এই প্রশ্নগুলোর জবাব আপনাদের একজন আরেকজনকে দেওয়ার চেষ্টা করতে হবে। হুম? তো প্রশ্নগুলো দিয়ে খেয়াল করুন। হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল অ্যান্ড ওয়াই? আপনার প্রিয় ট্রাভেল করতে যাওয়ার জায়গা কোনটা?
সবাই একটু আমার সাথে বলুন তো দেখি, আপনারা কে কোন জায়গায় ট্রাভেল করতে পছন্দ করেন? আপনাদের কোনো জায়গায় কি আছে? একজন একটা দুটো আইডিয়া আমাকে দেন তো দেখি, আনমিউট করে। কোথায় যেতে স্যার পছন্দ? বান্দরবান, কাশ্মীর অর সুইজারল্যান্ড, কক্সবাজার। সুইজারল্যান্ড? কক্সবাজার স্যার। সুইজারল্যান্ড, এর কাশ্মীর, Definitely, sir. My কাশ্মীর, favorite place, UK. স্যার দার্জিলিং। But দার্জিলিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার পয়েন্ট হচ্ছে তার আমার আপনারা যে তেমন এই জানা নেই। জায়গাগুলোতে, হ্যাঁ এই জায়গাগুলোতে যে আপনারা যে যেতে চাচ্ছেন, তাই না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো যে যে জায়গায় যেতে চাচ্ছেন, আপনারা কি দুটা করে পয়েন্ট আমার সাথে শেয়ার করতে পারেন যে কেন যেতে পছন্দ করবেন ওই জায়গাটাতে? রিজনটা কি? ট্রাভেল করতে যাচ্ছেন কিন্তু, ফেভারিট প্লেস টু স্যার ট্রাভেল। কাশ্মীরকে হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, যার কারণে আমি এটা এটা ওইখানে এটা যাওয়ার খুবই এটা যুক্তি না, আরো ছোট, আরো টু দি পয়েন্টের যুক্তি। কি বলা হয় সেটা না, আর আরেক পয়েন্ট, মাইন্ড রিফ্রেশ। ওকে গুড। জায়গা স্যার সুন্দর, এক্সপ্লোর করার জন্য। এক্সপ্লোর করার জন্য সুন্দর জায়গা, বিউটিফুল জায়গা, ভেরি নতুন গুড। নতুন অভিজ্ঞতা হয়, নতুন মানুষদের সাথে মানুষজনের সাথে অনেক মিট করা যায়, গুড গুড। মানুষজনের সাথে মিট বিভিন্ন কালচারের সাথে ডিফারেন্ট জন্য। কালচারের সাথে মিট হয়, ডিফারেন্ট কালচারের সাথে মিট করা স্যার যায়, আমি এটা হচ্ছে একটু মেইন কালচার। মেইন রিজন। এই ফেভারিট জায়গাটা কি আমার আগে দেখা হয়েছে এমন কিছু হ্যাঁ হবে হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, হবে। ইজ ইজ বলেছে বর্তমানে, হ্যাঁ মানে আমি বর্তমানে সেটা বলতেছি, মানে আমি আগে যেটা থেকে দেখি এখন নাই পর্যন্ত। সেটাকে, হুম। আমি যেটা দেখি নাই সেটাকে কি আমি ফেভারিট প্লেস না বলতে না না পারবো? না, হ্যাঁ না বলবো না। নতুন নতুন সানজিদা কি কালচার সম্পর্কে আমরা জানতে পারি। নতুন কালচার জানবে? এনভায়রনমেন্ট, তারপরে কালচার, হ্যাঁ হ্যাঁ এগুলোর হ্যাঁ, জন্য ভালো লাগে। এই তো বুদ্ধি খুলে গেছে আমাদের কিন্তু। এইটাই আমরা কিছুক্ষণের মধ্যে বলবো। তাহলে ফেভারিট প্লেস টু ট্রাভেল আমরা কেন পছন্দ করি? তো কিছু পয়েন্ট আমরা ভাবলাম, তাই না, এই এই কারণগুলো তো পছন্দ করি। এবার এটার উপর আমরা একটু এই প্রশ্ন স্ট্রাকচার একটা দেখি। নাও, আমরা কি ফরম্যাটেড স্ট্রাকচারে প্র্যাকটিস করব স্পিকিং এ? স্যার না, আমরা ফরম্যাটেড স্ট্রাকচারে প্র্যাকটিস করব না, বা মানে স্পিচ দিব না। বাট আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে ওয়ার্ম আপ। জড়তা দূর করতেছি, ব্যায়াম করতেছি। তো ব্যায়ামের স্বার্থে আপনারা এই ডান পাশের স্ট্রাকচারটার দিকে একটু খেয়াল করুন। হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল? ওয়েল, মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল ইজ, বলতে পারবেন না সবাই? একটা জায়গার কথা তো আপনারা বললেন। তা মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল ইজ, বললেন অমুক জায়গাটা। আই লাইক ইট ফর মেনি রিজনস। দেখুন একটা বলার অভ্যাস তৈরি হলো, তাই না? আমাদের এখন একদম শুরুতে আমাদের সমস্যাটা কি হবে? সমস্যাটা হবে যে স্যার কিভাবে বাক্য বানায় বলবো, এইটার এটার আইডিয়াটা পাচ্ছি না। এই যে আমরা কিছু স্ট্রাকচার দিলাম, চলেন শুরু করি। মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল ইজ, আচ্ছা আমি একটা জায়গার নাম বলে দিই, কক্সবাজার। আপনারা কেউ তাহলে আর কক্সবাজার বলতে পারবেন না, আমি বলে ফেললাম কক্সবাজার। আই লাইক ইট ফর মেনি রিজনস। ফার্স্ট অফ অল, সেকেন্ডলি। ফার্স্ট অফ অল, মোর ওভার, দুটো পয়েন্ট বললাম। এই যে ফার্স্ট অফ অল বলে একটা পয়েন্টের কথা বললাম, মোর ওভার বলে আরেকটা পয়েন্টের কথা বললাম, এই জিনিসগুলো কি আসলে এবং এগুলোর ফজিলত কি, বা এগুলো কি দিতে হবে নাকি এগুলো আসলে ঝামেলা করলো? এগুলোর অনেক ফজিলত আছে। এক্সামিনার খেয়াল করবে আপনি এই ফার্স্ট অফ অল, মোর ওভার ইউজ করতেছেন নাকি করতেছেন না। যদি করেন, সাথে সাথে সে হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে, ওর সামনে একটা খাতা থাকবে, সে খাতায় সে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে কানেক্টিভে একটা টিক দিবে যে না, সে একবার কানেক্টিভ ইউজ করছে ঠিকঠাক মতো, রাইট? শুধু গড়গড় করে বলে যাব ফার্স্ট অফ অল, মোর ওভার, ফার্দার না। ফার্স্ট অফ অল বলে একটা সেন্টেন্স বলেছি, মোর ওভার বলে আরেকটা সেন্টেন্স বললাম, তাহলে সে বললো সে শুধু কানেক্টিভ ইউজ করছে তাই না, সে কোহেরেন্সের সাথে কানেক্টিভ ইউজ করেছে। আর কোহেরেন্স মানে কি? কোহেরেন্স মানে হচ্ছে রেলেভেন্সি, ধারাবাহিকতা, প্রাসঙ্গিকতা। অপ্রাসঙ্গিক ভাবে সে কানেক্টিভ ইউজ করে নাই, প্রাসঙ্গিক ভাবে ইউজ করেছে বুদ্ধিমানের মতো। এবং সে যে বলছে, সে তাড়াহুড়া করে বলে নাই, সে হচ্ছে সুন্দর ধীরে সুস্থে বলছে, একটু বলেছে, কিন্তু এটা ন্যাচারাল শোনাচ্ছিল। সো হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল? মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল, মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল। প্রশ্নটাকে খেয়াল করলাম কিন্তু, মাই ফেভারিট প্লেস বলে ফেললে একটু দুর্বলতা হলো। এক্সাম্পল বলে প্রশ্ন ঠিক মতো শোনে নাই। প্রশ্ন ঠিক মতো শুনুন। টু বি এ গুড স্পিকার ইউ নিড টু বি আ বেটার লিসনার। ভালো লিসনার হলে ভালো বক্তা হতে পারবেন। সংসার জীবনের জন্য এটা প্রযোজ্য। তো ভালো করে আমরা লিসেন করব। তো আমরা খেয়াল করবো কি বলেছে, হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল? মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল ইজ, ডান পাশে আমরা দেখছি কক্সবাজার। আই লাইক ইট ফর মেনি রিজনস। আই লাইক ইট ফর বলে কিন্তু লজিক গুলো বলিনি, একটু বড় করলাম অ্যান্সারটাকে। আই লাইক ইট ফর মেনি রিজন। ফার্স্ট অফ অল একটা পয়েন্ট বললাম, সেকেন্ডলি বলে আরেকটা পয়েন্ট বললাম। ঠিক আছে, দুটো পয়েন্টের কথা আমরা বলতে পারি।
নাও কি কি পয়েন্ট এখানে বলা যেতে পারে ফেভারিট প্লেসের ব্যাপারে? আপনারা একটু ভেবে ফেলুন, আর আমি আপনাদের জন্য একটু এটার ব্যাপারে আমরা আরেকটা স্ক্রিনে গিয়ে একটু প্র্যাকটিসও করে নিই। চলুন আমরা এই প্রশ্নটাকে নিয়ে একটু প্র্যাকটিস করে ফেলি আগে। শুধু প্রথম প্রশ্নটা, সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল অ্যান্ড ওয়াই। এই অংশটুকুকে নিয়ে, এটা নিয়ে আমরা একটু কাজ করি, চলুন। ওকে, এই প্রশ্নটা, মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল ইজ, জায়গাটার নাম বললেন, তো প্রথমে একটা জায়গার নাম বলুন। ফার্স্ট অফ অল, সেকেন্ডলি কি কি পয়েন্ট বলা যেতে পারে? আপনারা কিছু পয়েন্টের কথা ভাবছিলেন এখানে বলার জন্য, তো আপনারা এখানে বলতে পারেন হচ্ছে এভাবে। আপনারা বলতে পারেন ওই জায়গাটার কিছু মানে ভালো দিক, যেমন আমি একটু ফন্টটা বড় করে নিই। যেমন আপনি হয়তো বলতে পারেন এনভায়রনমেন্টটা খুব ভালো। তাহলে বিউটিফুল এনভায়রনমেন্ট, বিউটিফুল এনভায়রনমেন্টের কথা আপনি বলতে পারেন। যদি বিউটিফুল এনভায়রনমেন্টের কথা বলেন তাহলে এটাকে আপনি বাক্য আকারে বলবেন। ফার্স্ট অফ অল, ইট হ্যাজ আ বিউটিফুল এনভায়রনমেন্ট, তাই না? এভাবে আমরা পুরো বাক্যটা বলবো। এটা হচ্ছে স্যাম্পল। আর এর মানে হচ্ছে আপনারা বিউটিফুল এনভায়রনমেন্ট তাহলে আর ইউজ করতে পারবেন না এখন যখন আপনারা প্র্যাকটিসে যাবেন। বিউটিফুল এনভায়রনমেন্ট ছাড়া আর কি বলা যেতে পারে, রাইট? চলুন আরো কিছু আইডিয়া আমরা চিন্তা করি। গিভ মি সাম মোর আইডিয়াস। বিউটিফুল এনভায়রনমেন্ট ছাড়া, আচ্ছা এবার আমি আপনাদেরকে একটু চ্যাট বক্সটা ওপেন করতে দিই। 30 সেকেন্ডের জন্য আপনার চ্যাট বক্সে কিছু আইডিয়া দিতে পারবেন বিউটিফুল এনভায়রনমেন্ট ছাড়া আপনি যে জায়গাটা ভিজিট করতে চান ওখানে কি কি ছোটখাটো আর কি কি পয়েন্ট বলা যেতে পারে। একটু চলেন আমরা 30 সেকেন্ড দেখি সবাই কি আইডিয়া ভাবতে পারছেন, চ্যাট বক্সে লিখতে পারবেন কিনা আপনারা। বিউটিফুল এনভায়রনমেন্ট ছাড়া আর কি বলা যেতে পারে? চ্যাট বক্স ওপেন করেছি, যা যা আইডিয়া আপনাদের মাথায় আসতেছে জাস্ট 30 সেকেন্ডসের জন্য একটু শেয়ার করুন আমাদের সাথে। রেডি, স্টেডি, গো। দেখি 30 সেকেন্ডস আপনাদের মাথায় কোনো আইডিয়া আসে কিনা। অনেক আইডিয়া দিচ্ছেন কিন্তু সবাই, ভেরি গুড। জেন্টল ব্রিজ, শুধু ঠান্ডা বাতাস। এই তো হয়ে গেছে, ভেরি গুড, ঠিক আছে, সুন্দর, ভেরি গুড। আচ্ছা আমি হচ্ছে এই জায়গায় আমরা থামছি। সবাই আপনারা একটু চ্যাট বক্সে একটু খেয়াল করে দেখুন, অনেকগুলো আইডিয়া কিন্তু ওখানে আছেন, তাই না? দেখুন তো আপনাদের নিজেদের জন্য দুটো পয়েন্ট আপনারা সিলেক্ট করতে পারেন কিনা। ক্যান ইউ চুজ 2 পয়েন্টস ফ্রম দ্য চ্যাট বক্স? খাতা সামনে আছে তো, তাই না? খাতায় লিখে ফেলুন হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল। এই প্রশ্নটার জবাব এখন আপনাদেরকে দিতে হবে। এখানে আপনারা বিউটিফুল এনভায়রনমেন্ট ছাড়া অন্য দুটো পয়েন্টকে আপনাদের তৈরি করতে হবে। ধরুন আপনারা বলতে চাচ্ছেন হচ্ছে ডেলিশিয়াস ফুড, কি বলবেন তাহলে? ডেলিশিয়াস ফুড কি বলা যেতে পারে? বাক্য আকারে বলতে পারবেন তো? একটু ভেবে ফেলুন। জিজ্ঞেস করি সবাইকে একটু, ডেলিশিয়াস ফুড নিয়ে বাক্য তৈরি করলে কিভাবে বলবো আমরা? এনিওয়ান? আমি লিখবো না এখানে কারণ আপনারা প্র্যাকটিসে যাবেন একটু পরে। আনমিউট করে কেউ বলুন তো দেখি, ডেলিশিয়াস ফুড নিয়ে বললে কি বলবো? I would like Like to, I delicious would love food. to taste the delicious and yummy food. ওকে, ফারজানা বলেছেন হেল্পফুল লোকাল পিপল। এটা যদি আমি বলতে চাই কিভাবে বলবো? এনিওয়ান এলস? Mouth-watering. মাউথ ওয়াটারিং, সুন্দর শব্দ, বলা যাবে অনন্যা। আর Many কেউ? people are always friendly and kind. People are friendly and kind. Most of the people বা many people are very friendly. local people are very Very friendly. helpful. আচ্ছা, ভেরি গুড। আরেকটা জিনিস দেখুন হচ্ছে আমি যদি বলি কালারফুল কালচার, কালারফুল লোকাল It is কালচার, green. এটাকে কিভাবে আপনারা বলবেন? It is We can see their people are multiple very colors. amicable. They have very colorful mixed local culture. culture. They have very colorful and welcoming culture. Welcome. culture. ওয়েলকামিং কালচার, হ্যাঁ, কালারফুল লোকাল কালচার আমরা বললাম। আচ্ছা এইটাও কিন্তু বলা যায় সেফ এন্ড সিকিউরড, একজন দিয়েছেন দেখি
সেফ এন্ড সিকিউরড, তাই না? ট্রাভেল করতে যাচ্ছি যেহেতু, সেফ এন্ড সিকিউরড কিন্তু সিকিউরিটি কিন্তু একটা ইস্যু। শপিং convenience অপরচুনিটি, হ্যাঁ, অপরচুনিটি There are ফর, many opportunity shopping center. হ্যাঁ Mind refreshment. আমি এন্টারটেইনমেন্ট দিয়ে রাখলাম, Mind ঠিক আছে? refreshment. মাইন্ড এটা। রিফ্রেশমেন্টও বলা যাবে, হ্যাঁ মাইন্ড রিফ্রেশ। শুধু রিফ্রেশমেন্ট বলবেন না কিন্তু, একটা জিনিস আপনারা মনে রাখেন, শুধু রিফ্রেশমেন্ট শব্দটার মানে কিন্তু হালকা চা নাস্তা খাওয়া, ঠিক আছে? রিফ্রেশমেন্ট মানে কিন্তু হালকা চা নাস্তা। সো আপনারা বলবেন মাইন্ড রিফ্রেশমেন্ট। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা প্র্যাকটিসের জন্য পাঠাবো, অল্প সময়ের জন্য। আপনারা শুধু এই একটা প্রশ্নের জবাব একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করে আবার ব্যাক করবেন আমার কাছে। আপনাদের তিনজনকে আমি এক একটা রুমে পাঠাবো। দেয়ার উইল বি 3 পিপল ইন 1 রুম। আপনাদের কাছে এখন একটা ইনভাইটেশন আসবে, সবাই রেডি কিনা? ইনভাইটেশনটা আসার পর আপনারা একসেপ্ট করবেন। এটাকে হলো ব্রেকআউট রুম প্র্যাকটিস। আমরা এখন ব্রেকআউট রুম প্র্যাকটিসে যাচ্ছি। ইনভাইটেশনটা আসার পরে ব্রেকআউট রুমে আপনারা যাবেন, যাওয়ার পর আপনারা আনমিউট করলে দেখবেন আপনাদের সাথে আরো দুজন আপনাদের পার্টনার ওখানে আছে। এরা আমরা সবাই হচ্ছে আমরা একই ক্লাসের, এই 106 ব্যাচেরই আমরা সব স্টুডেন্ট। আমি শুরু করার আগে স্ক্রিনটাও এখানে, আপনারা ওখানে গিয়েও স্ক্রিনটা দেখতে পাবেন, স্ক্রিনে কোনো সমস্যা নাই। কিন্তু ওখানে শুরু করার আগে আমি একটু আপনাদেরকে আপনাদের রুমে বলে দিব যে শুরু হতে যাচ্ছে, আর 30 সেকেন্ডের মধ্যে আপনারা একজন একজনের সাথে পরিচিত হয়ে নেন। তো 3জন রুমের ভিতর আপনারা প্রথমে একটু আনমিউট করে সালাম দিলেন বা গুড ইভিনিং বলেন, নামটাম বলেন। তারপর আমি যখন টাইমারটা স্টার্ট করে দিব তখন আপনারা একজন একজনের কাছে এই প্রশ্নটা, শুধু প্রথম প্রশ্নটার জবাব দেবেন। এইটুকুই, প্রথমবারের জন্য প্র্যাকটিসের জন্য এইটুকুই আমাদের যথেষ্ট। সামনে আমরা এটাকে আরো টাইম বাড়াবো এবং আরো আমরা প্রশ্ন দিব, এবং প্রতিদিন আমরা এরকম করে কয়েকটা করে প্রশ্ন নিয়ে কাজ করব। সো এখন আমরা যে ব্রেকআউট রুমে যাচ্ছি, আমরা সময় পাবো হচ্ছে সব মিলিয়ে মাত্র 3 মিনিট প্র্যাকটিসের জন্য। 3 মিনিটের মধ্যে আপনাদের তিনজনকেই, যখন টাইমারটা স্টার্ট হয়ে যাবে তখন থেকে 3 মিনিটের মধ্যে তিনজনকেই প্রত্যেকে একজন একজনের কাছে এই প্রশ্নটা, শুধু এই প্রশ্নটার জবাব আপনাদের দিতে হবে। ওকে, তো চলুন দেখি এটা আমরা পারি কিনা। আমি এখন ব্রেকআউট রুম ওপেন করতে যাচ্ছি। আপনারা সবাই একটু প্রশ্নের দিকে খেয়াল করুন। হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল? আমরা জাস্ট ওয়ার্ম আপ করে নিচ্ছি। তিনজনের রুমগুলো আমি এখন তৈরি করতে যাচ্ছি। তিনজনের রুম তৈরি হয়ে গেছে, তিনজনের রুম তৈরি হয়ে গেছে। এবার আপনারা সবাই ইনভাইটেশন পাবেন। সবাই একটু রেডি হন। রেডি সবাই? ইনভাইটেশন আসতে যাচ্ছে আপনাদের কাছে, ব্রেকআউট রুম ইনভাইটেশন। ইনভাইটেশনটা আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা জয়েন করে ফেলবেন। কোনো কারণে যদি মিস হয় আমি আপনাদেরকে আবার ওই রুমে পাঠাবো। ডোন্ট ওয়ারি, আমার সাথে শেয়ার করলেই হবে। রুমে ঢুকে একটু ওয়েট করবেন বাকিদের জন্য, সবাই জয়েন করতে একটু সময় লাগতে পারে, প্রথম দিন তো আজকে। রেডি, স্টেডি, গো। আপনারা সবাই ইনভাইটেশন পেয়েছেন, তড়িৎ গতিতে সবাই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করুন, দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা যারা ব্রেকআউট রুমে জয়েন করছি আমরা আনমিউট করি এবং আমাদের বাকি রুমমেটদের সাথে আমরা একটু গ্রিটিং করি, একটু পরিচিত হন। 106 ব্যাচের আজকেই আপনাদের প্রথম, আপনারা আপনাদের ক্লাসমেটদের সাথে পরিচিত হচ্ছেন আসলে, ঠিক আছে? সবাই হাই হ্যালো বলে নেন। কে আগে বলবেন কে পরে বলবেন এটাও একটু ঠিক করে ফেলুন। প্রথম দিন আজকে আমরা খুবই অস্পিশাস একটা মুহূর্ত, শুভ মুহূর্ত বলবো, সবাই আমরা পরিচিত হচ্ছি কিন্তু। অনেকেই এখনো জয়েন করতে পারেননি, আপনাদের একটু ট্রাই করুন। ইনভাইটেশন আপনাদের আছে, ইনভাইটেশন গুলোতে একটু অ্যাকসেপ্ট করে জয়েন করে ফেলুন। 22 নম্বর ক্লাস। যারা পরে জয়েন করেছেন, এখন ক্লাস 10:30 বাজে, এত লেট করে ক্লাসে কিন্তু জয়েন করা যাবে না, পরেরবার থেকে আমরা এটা মনে রাখবো। ওকে ওকে এভরিওয়ান, আপনারা সবাই একে অন্যের সাথে পরিচিত হয়ে যাচ্ছেন ব্রেকআউট রুমে। আশা করি বাইরে যারা আছেন দ্রুত জয়েন করুন। সবাই স্ক্রিনের মিডলের দিকে
টাইমারের বাটনটাকে একটু খেয়াল করুন। টাইমার বাটনটা কিছুক্ষণের মধ্যে ওপেন হবে। এখানে আমরা সময় পাবো 3 মিনিট। আচ্ছা, আমরা আজকে প্রথম দিন তো 4 মিনিট সময় নেই। 4 মিনিট আমরা একটু নিজেদের মধ্যে কথা বলবো এবং আমরা এই প্রশ্নটার জবাব দেবো। এখন আপনার প্রশ্নের অ্যান্সার গুলো দিয়েন না, একটু ওয়েট করুন। সব রুম গুলোতে আমরা মোটামুটি সবাইকে একটু ডিস্ট্রিবিউট করছি। আমি আরেকবার অ্যানাউন্সমেন্ট দিয়ে টাইমারটা স্টার্ট করে দেবো। আপনারা এখন একটু নিজেদের সাথে পরিচিত হন। ব্রেকআউট রুমের বাইরে যারা আছেন, কারা কারা আছেন? আচ্ছা, 6 জনকে আমি হচ্ছে বিভিন্ন রুমে পাঠাচ্ছি। 13। ব্রেকআউট রুমের বাইরে যারা আছেন, আপনারা কেউ জয়েন করতে সমস্যা হচ্ছে কারো? বলুন তো। জি স্যার, আমি তো কোনো পাইনি, ইনভাইটেশন ইনভাইটেশন পাননি পাইনি না? স্যার। আচ্ছা, জি একটু স্যার। ওয়েট করুন। আপনি বোধহয় পরে জয়েন করেছেন, আমি আপনাকে একটা ইনভাইটেশন দিচ্ছি। এখনই আপনি একটা ইনভাইটেশন পাবেন। এই যে 18 নম্বর ওটা রুমে পেয়ে গেছেন। হ্যাঁ ম্যাম, দেখুন একটা ইনভাইটেশন পেয়েছেন, একটু অ্যাকসেপ্ট করুন। কোথায় দেখতে হবে? কোথায় দেখতে আপনি হবে স্যার? আমি ফোনে নাকি ল্যাপটপে আছেন? আপনি ফোনে না ফোনে ল্যাপটপে? ফোনে ফোনে আছি দেখেন স্যার। দেখেন আপনার কাছে একটা ইনভাইটেশন গেছে, বা স্ক্রিনে টাচ করে বাম দিকে দেখুন ব্রেকআউট রুম লেখা উঠেছে। দেখুন তো জয়েন করতে পারছেন কিনা। হ্যালো এভরিওয়ান, আমাদের টাইমারটা এখন স্টার্ট হতে যাচ্ছে। 4 মিনিটের জন্য আমরা সবাই একজনের কাছে 1 নম্বর প্রশ্নের জবাবটা দেওয়ার চেষ্টা করব। সবাই খেয়াল রাখবো যে সবাই যেন, রুমের সবাই যেন পার্টিসিপেট করে। রেডি, স্টেডি, গো। হ্যালো এভরিওয়ান, ব্রেকআউট রুম আপনারা কি কথা বলতে পেরেছিলেন? বলা যাচ্ছে? জি হ্যাঁ, বলতে পারি। স্ক্রিন দেখা গেছে? স্ক্রিন দেখা যাচ্ছে সবার? হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রথম দিন আপনারা করলেন আজকে, রাইট? প্রথম দিন আজকে আপনারা আপনাদের রুমমেট ক্লাসমেটদের সাথে প্র্যাকটিস করলেন। এটাতে কিন্তু শুরু হলো, দিস ইজ এ লং জার্নির প্রথম ফার্স্ট স্টেপটা আজকে আমরা নিলাম। আমরা স্পিকিং এর প্র্যাকটিসটা শুরু করলাম। এটাকে জুম অ্যাপ দিয়েই করলেন নাকি? মানে এই সিস্টেম তো আজকেই প্রথম use করলেন। এই তো এই তো এটা পারচেজ পিকচার আভি বাকি হ্যাঁ, পিকচার আভি বাকি হ্যাঁ, আরো জিনিস আর হচ্ছে অনেক আছে। ভালো লাগছে স্যার, অনেক হ্যাঁ, জি, ভালো লাগছে ভালো না? লাগছে। স্পিকিং প্র্যাকটিস করা যাবে না ভাইয়া? জি জি দেখুন স্যার এটা প্রশ্ন ছিল, স্যার। আই থিংক ইমপ্রুভ হবে আমাদের। অনেক ভালো আচ্ছা লাগছে আরেক আচ্ছা আপনাদের প্রশ্ন ছিল। আচ্ছা আপনাদেরকে একটা জিনিস আমি বলি, আপনাদের সবারই সব রুমগুলোতে আমি একবার একবার করে শুনছিলাম সবার কথা। সবাই মোটামুটি আপনারা ট্রাই করেছেন। আপনারা ভুল হোক কারেক্ট হোক ওটা নিয়ে আমার কোনো কথা নেই, এটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আপনাদের কিছু রুমে হচ্ছে একজনই বেশি কথা বলতেছিলেন, আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমাদের রুমের সবাই যেন এই টাইমটার ভিতরে, টাইমটার দিকে আমরা খেয়াল রাখবো। এটা প্রথম দিন, প্রথম ফার্স্ট টাইম বলে আপনাদের এই ভুলগুলো হচ্ছে। বাট আমরা একটু সবাই একজন একজনকে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা প্রতিটা ক্লাসে একটু পরে আবার আমরা র্যান্ডমলি কিন্তু মিক্সড হবো। আমরা সবাই আজকের ক্লাসের শেষে মোটামুটি অধিকাংশের সাথে অধিকাংশ আজকে পরিচিত হয়ে যাব। সো আমরা এই ব্রেকআউট রুমগুলোতে যখন যাচ্ছি, আমরা অবশ্যই যেন আমাদের পার্টনাররাও যেন ভালো মতো বলে, কারণ এটার জন্য কিন্তু আমাদের এফোর্ট দিতে হবে। কারণ আমরা এটা একটা ফ্যামিলি হিসেবে কনসিডার করতে হবে। যারা যারা অন্যদেরকে হেল্প করতে চায় বা পার্টিসিপেট করে, যারা যারা অন্যদের প্রতি কেয়ারফুল থাকে, দেখবেন তারাই কিন্তু সবচেয়ে ভালো স্পিকিং এ দ্রুত ইমপ্রুভ করে।
আর আরেকটা কারণ হচ্ছে সামনে আমাদের কিন্তু টিম গঠন হবে, হ্যাঁ, আপনাদের ভিতর ছোট ছোট টিম আমরা গঠন করব। এই জন্য আপনাদেরকে ইম্পর্টেন্ট যে সবাই যেন সবার সাথে সম্পর্ক ভালো থাকে, হ্যাঁ, যে আপনাকে যদি কেউ পছন্দ না করে যে না ফারাবি ভাই যদি আমার ব্যাচে পড়ে ক্লাসে পড়ে সে কাউকে কথাই বলতে দেয় না, তাহলে কিন্তু আপনাকে কেউ টিমে নিতে যাবে না। তো আমরা এই প্রথম দিন থেকে এই জিনিসটাকে একটু সবাই খেয়াল রাখি। তো আপনারা একটু প্র্যাকটিস করলেন, কিছু ভুল ত্রুটি আপনাদের হলো, ডোন্ট ওয়ারি, আমাদের আরো একটু প্র্যাকটিস আছে এটা নিয়ে, আমরা কিছুক্ষণের মধ্যে আবার এই প্র্যাকটিসে যাচ্ছি। একটু আমরা ব্যাক করি। তো আপনাদের মধ্যে থেকে এখন এক দুজন একটু বলার চেষ্টা করবেন নাকি হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল। দেখি একজন দুজনকে আমি একটু বলতে দেই, আমি বলতে দিচ্ছি হচ্ছে র্যান্ডমলি, আপনি জানেন আমি র্যান্ডমলি কাউকে ধরবো, যে কাউকে আমি ধরতে পারি, দেখি কাকে ধরবো। আমি ধরলাম হচ্ছে বিপ্লব হোসেনকে দেখি ধরি। বিপ্লব হোসেন স্যার আনমিউট করতে পারবেন কিনা দেখুন তো। এই দা, ইয়েস স্যার। ওকে, এই যে এই আগ্রহটা হচ্ছে দরকার। বিপ্লবকে আমি নক দেওয়া মাত্র সে কিন্তু চলে আসছে, রাইট, তার মানে সে অ্যালার্ট ছিল ক্লাসে। ভেরি গুড জব, আপনি হচ্ছে একটা পয়েন্ট পেয়ে গেলেন। এরকম 3 পয়েন্ট পেলে আপনি একটা চা পাবেন আজকে আমার কাছ থেকে। বিপ্লব শুরু করুন। হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল এন্ড ওয়াই? My favorite place is Coxbazar. I liked it for many reasons. First of all, I liked Marine Drive. Moreover, it has a nice rail stations. Those are the These are the point why I points. like. These I are the points like why Cox's why Bazar is is my favorite place. place to travel। শেষ করি, that's why Place to travel. Cox's Bazar, these are the points, আমার সাথে সাথে বলুন একবার, these are the points, বলুন, These are the point why why Cox's Bazar is is my my favorite favorite place to place to travel। travel. এই তো সুন্দর, বিপ্লবের জন্য তালি। বিপ্লব সুন্দর করে আমাদের শেষ করতে পেরেছে, ভেরি গুড। আমরা আরেকজনকে তাহলে ধরি র্যান্ডমলি, রাইট, র্যান্ডমলি কাকে ধরবো, কাকে ধরবো, দেখি কাকে ডাকছি। ওকে, একজন ম্যামকে ডাকি এবার, তাই না, তাহলে ব্যালেন্স হবে। অমৃতা এর দিকে আছে, আমরা যে থেকে একজনকে ডাকলে পারতাম। অমৃতা ম্যাম দেখুন তো আনমিউট করতে পারছেন কিনা। রেডি ছিলেন, আপনিও 1 পয়েন্ট পেয়ে গেছেন, ঠিক আছে, আপনি কিন্তু রেডি ছিলেন, ভেরি গুড। তো অমৃতা ম্যাম, হোয়াট ইজ ইয়োর ফেভারিট প্লেস টু ট্রাভেল এন্ড ওয়াই? স্যার রুমে যেটা বলেছি সেটাই বলি। ইচ্ছা ইচ্ছা আপনি যেভাবে বলেন, ভুল হলেও কোনো সমস্যা নেই, জাস্ট ট্রাইটা sir. করেন। My favorite travel space, heritage conservation site, because I am an architect. I like it for many reasons. First of all, first of all, Rajbari standing as a witness of the era. Moreover, every structure is so nice and aesthetics view is mind touching. So I like this place. ওকে, সুন্দর হয়েছে, গুড জব, গুড জব। আপনি 3টা স্ট্রাকচারে কিন্তু বলেছেন, গুড জব। অমৃতার জন্য আমরা তালি দেই। আর্কিটেক্ট অমৃতা, ভেরি গুড জব, সুন্দর করে বলেছেন। তাহলে আমাদের বেসিক আইডিয়াটা একটু হলো, রাইট, বেসিক আইডিয়াটা আমাদের হলো। ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে দেখুন, আমরা এবার আমি আপনাদের আরেকটা জিনিস বলি, উইদাউট মাচ এফোর্ট কথা বলাটার জিনিসটা কি আসলে। উইদাউট মাচ এফোর্ট মানে হচ্ছে অনেক সময় এরকম হয় না যে কেউ একজন কথা বলতেছে, আমি তাকে শুনতেছি, মনে হচ্ছে যে সে মাটি কাটতেছে, কথা বলতেছে না তো মাটি কাটতেছে। What is your favorite place to travel? My favorite place, my my favorite place to travel is Cox's Bazar. I like it. I like it for many reasons. হ্যাঁ, মনে হইতেছে না যে সিরিয়াস হয়ে গেছে, মরে যাইতেছে, না এইভাবে না, রিল্যাক্স, আরাম করে বলেন, একটু মামলিং করেন, রাইট, ডু সাম মামলিং, একটু মামলিং করেন, সমস্যা নাই। মাই ফেভারিট প্লেস to travel is Cox's Bazar. I like it for many reasons. First of all, it has a, দেখেন একবার ইট ইজ বলে আবার ইট হ্যাজ বললাম, রাইট, আমি হচ্ছে কি কারেকশন করলাম, এগুলো কিন্তু সবই জায়েজ আছে, রাইট, দিস ইজ পার্ট অফ ইউর ফ্লুয়েন্সি। ওরিড হবেন না, রিল্যাক্স, কমফোর্টেবল, এবং এমন একটা স্পিডে বলেন যে স্পিডের সাথে আপনি কমফোর্টেবল ফিল করছেন। বেশি স্লো বলেন না, শুনতে যেটা খারাপ শোনায়, আবার বেশি তাড়াহুড়ো করে বলার দরকার নাই, একটু রিল্যাক্স। আর যখন রুমে ঢুকছেন, টেক এ ডিপ ব্রেথ, জোরে একটা দম নেন,
আর দম ছাড়েন। একটু প্র্যাকটিস করবেন তার আগে আগে রেগুলারলি, তাতে আপনাদের কি হবে, নার্ভাসনেসটা কম থাকবে। নার্ভাসনেস কম থাকবে, হাসি মুখে ঢুকবেন এক্সামিনেশনে। এবং এখন থেকে প্রতিদিনই যখনই আপনি ব্রেকআউট রুমে প্র্যাকটিস করছেন, বা আমি আপনাদের যখন হোমওয়ার্ক দিচ্ছি প্র্যাকটিস করার জন্য, একটু হাসি মুখে দেখবেন রেকর্ড করতে। হাসি মুখে রেকর্ড করতে আমি কেন বলছি, কারণ যদি আপনাদের মুড ভালো থাকে, হাসি মুখে আপনারা যদি স্পিকিং প্র্যাকটিসটা করেন, দুটো জিনিস ঘটে। দেখবেন হাসি মুখে থাকলে আপনি নার্ভাস কম হন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মুড ভালো থাকলে আপনার মেমোরি ভালো কাজ করে। মুড যখন আপনার ভালো, দেখবেন যে শব্দ টব্দ মনে থাকে। আর যখন মুড খারাপ, রেগে আছেন, তখন দেখবেন যে কথা মনে থাকে না। এই জন্য ঝগড়ায় আপনারা সবাই হচ্ছে হারেন। ঝগড়ায় দুজনের মধ্যে বা তিনজনের মধ্যে যদি ঝগড়া লাগে, দুজনে সাধারণত লাগে। যার মাথা ঠান্ডা থাকে সে হচ্ছে ঝগড়ায় জিতে, কারণ তার পয়েন্টস গুলো মনে আছে। আর আপনি রেগে গেছেন, এই জন্য আপনার কোনো ভোকাবুলারি মনে থাকে না, কথা মনে থাকে না, পরে মনে পড়ে। ওকে, আমরা মুড ভালো রাখার চেষ্টা করব। আসেন এবার আমরা সেকেন্ড একটা স্টেপে যাই। লেটস সি। সেকেন্ড স্টেপে এবার আমরা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স দেখবো। নাও লেক্সিক্যাল রিসোর্স জিনিসটা কি? ভালো ভোকাবুলারি ইউজ করা। লেক্সিক্যাল রিসোর্সের জন্য 3টা পয়েন্ট আছে। 3টা পয়েন্টকে আপনারা একটু সবাই খেয়াল করুন এখানে। ওকে, 3 points টু নোটিস বাম সাইডে। ওকে, প্রথম পয়েন্ট হচ্ছে লেস কমন ভোকাবুলারি অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন। এটার উপর আমাদের দুটো ক্লাস থাকবে, দুটো ফুল ক্লাস, যেটা হচ্ছে ভোকাবুলারি এবং ইডিয়মস নিয়ে আমরা কাজ করব। তো আজকে আমরা অত ডিটেইলে যাব না, কারণ এই মুহূর্তে সেটা প্রয়োজনও নেই। লেস কমন ভোকাবুলারি নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে কাজ করছি। আপনার স্পিকিং এর ভিতরে কিছু লেস কমন ভোকাবুলারি আসলে আপনার লেক্সিক্যাল রিসোর্সের স্কোর আসবে। এখানে পরের কথা যাওয়ার আগে একটা কমন সেন্স চিন্তা করেন। তার মানে কি যে ব্যক্তি অনেক কঠিন কঠিন ভোকাবুলারি দিচ্ছে সেই স্পিকিং এ ভালো করবে? ওভারঅল স্পিকিং এর স্কোরিংটা তো আপনারা এইমাত্র দেখলেন। ওভারঅল স্পিকিং এর স্কোরটা 4 ভাগে ভাগ করা থাকে, তাই না? তাহলে তার 25% পুরো স্কোরটার 25% এর স্কোর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সে। সেই 25% এর পুরোটাই কি আপনাকে লেস কমন ভোকাবুলারি মানে জটিল ভোকাবুলারি ইউজ করার উপরে? না, 25% এর মধ্যে 3টা ভাগের 1 ভাগ স্কোর হচ্ছে লেস কমন ভোকাবুলারি এন্ড ইডিয়মস। তার মানে কি? অঙ্ক জানা থাকলে আপনি এবার বলুন তো, ওভারঅল স্কোরের কত পার্সেন্টের আপনি স্কোর সিকিউর করতে পারবেন যদি আপনি লেস কমন ভোকাবুলারি ইউজ করেন? 25% এর 3 ভাগের 1 ভাগের অর্ধেক, খুব বেশি স্কোর না কিন্তু। সেজন্যই দেখবেন আপনাদের পরিচিত কেউ যদি অনেক জটিল জটিল ভোকাবুলারি মুখস্থ করে সে ঘুরতেছে ফিরতেছে, আইএলটিএস স্পিকিং এ ভালো করতে পারে না। কিভাবে করবে? ভোকাবুলারি তো মাত্র তার 25% এর 3 ভাগের 1 ভাগের অর্ধেকের স্কোর নিয়ে আসতেছে, বাকি স্কোর কে নিয়ে আসবে? তার মানে হচ্ছে লেস কমন ভোকাবুলারির উপর অত বেশি জোর দেওয়ার আসলে আমাদের কিছু নাই। আমরা অল্প কিছু লেস কমন ভোকাবুলারি শিখবো ক্লাসে, সেগুলোকেই আমরা যদি প্র্যাকটিস করি, ওভারঅল আমাদের কোর্সের প্রিপারেশনটা বা আইএলটিএস এর এক্সামিনেশন প্রিপারেশনটা আমাদের হয়ে যাবে। সো লেস কমন ভোকাবুলারির ক্ষেত্রে আমরা পরের অংশে একটুখানি দেখব। আরেকটা জিনিস আমাদের স্কোরের জন্য ইম্পর্টেন্ট, ঠিক লেস কমন ভোকাবুলারি ইডিয়মের সমান গুরুত্ব এটার, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্যারাফ্রেজ করা, ঘুরিয়ে বলা। দেখুন, একটু আগে আমরা প্র্যাকটিস করেছিলাম যে হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল, এটার আমরা জবাব প্র্যাকটিস করেছিলাম মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল ইজ কক্সবাজার। তাহলে ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেলকে একটু ঘুরে আপনি বললেন মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল, রাইট? এখানে ফেভারিটের বদলে যদি অন্য কিছু ওয়ার্ড ইউজ করতেন তাহলে আপনার প্যারাফ্রেজটা আরো ভালো মতো হতো। ক্লাসে আমরা যেটা প্র্যাকটিস করব, মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল ইজ কক্সবাজার, আই লাইক ইট ফর মেনি রিজনস। এটাকে ঘুরায় অন্য কোনো ভাবে কি বলা যেতে পারে? কেউ কি একটু ট্রাই করবেন? এনিওয়ান? এটাকে আর কিভাবে বলা যেতে পারে? মাই ফেভারিট প্লেস ইজ টু ট্রাভেল ইজ কক্সবাজার। এনিওয়ান? আজিম ট্রাই করতে চাচ্ছেন? আজিমকে আগে দেই। আজিম বলুন। আজিমের কথা শুনতে পাচ্ছেন আর কেউ? এনিওয়ান এলস ট্রাই করুন। কক্সবাজার। Kochabazar is my favorite place to travel. উল্টা করে বলুন। My choice ফেভারিটের অন্য কোনো সিনোনিম, ফেভারিট কে অন্য কোনো ঘুরাবে বলা যেতে? choiceful. I like to travel is লাইক দিয়ে বলা যায়, গুড জব। লাইক I দিয়ে love বলা to. লাভ I দিয়ে love বলা this. যাবে, লাভ দিয়ে বলা I love যাবে। এই তো to আপনারা travel. ধরতে পারছেন। Dream ড্রিমটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়, ড্রিমটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। আচ্ছা, তো লাইক বা লাভ কথাগুলোকে ইজিলি বলা যেতে পারে। দ্য প্লেস আই লাভ টু ভিজিট, দ্য প্লেস আই লাভ টু ট্রাভেল ইজ কক্সবাজার। বা
কক্সবাজার ইজ এ প্লেস হুইচ আই লাইক টু ট্রাভেল, এটাও বলতে পারেন। তো সামান্য একটু চেঞ্জ করে বললেন আর কি। এটাও একটা অভ্যাসের বিষয়, প্র্যাকটিসের বিষয়। এটা আপনাদের আস্তে আস্তে চলে আসবে। একটু ভোকাবুলারি রেঞ্জটা একটু যদি ইমপ্রুভ হয় তাহলেই হবে। ভোকাবুলারি রেঞ্জের কথায় আমি আসতেছি 3 নম্বর পয়েন্টটাতে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভোকাবুলারি রেঞ্জ আপনাদের বাড়াতে হবে, বা রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করতে হবে। অনেক বেশি লাগবে না, কিন্তু স্টিল আপনাদের কিছুটা লাগবে। রেঞ্জ অফ ভোকাবুলারিটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরুন, এটা আমরা ইতিমধ্যে প্র্যাকটিস করে ফেলেছি ফার্স্ট অফ অল এবং মোরওভার দিয়ে। ধরেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, হু ইজ ইউর ফেভারিট পার্সন? প্রশ্ন খেয়াল করেছি, হু ইজ ইউর ফেভারিট পার্সন? আপনি বললেন আমার বাবা, মাই ফাদার ইজ মাই ফেভারিট পার্সন। হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর? আপনার প্রিয় অ্যাক্টর কে? বলেন তো দেখি, কার নাম প্রথমে আসতেছে? ফেভারিট অ্যাক্টর কে আপনাদের? বলেন 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 স্যার বলেন। এসআর কে শাহরুখ খান। শাহরুখ খান। বাকের ভাই। বাংলাদেশে বাকের ভাই অ্যাক্টর না, আসাদুজ্জামান নূর অ্যাক্টর। চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী, আচ্ছা ঠিক আছে, মোশাররফ করিম। মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরী। আচ্ছা, তাহলে হু ইজ ইউর ফেভারিট পার্সন? আপনি বলছেন মাই ফেভারিট পার্সন ইজ মাই ফাদার। হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর? আপনি বলছেন মাই ফেভারিট অ্যাক্টর ইজ চঞ্চল চৌধুরী। এবার আসলো হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার? আপনাদের প্রিয় গায়ক কে? দেখি, আনমিউট করতে দেই। বলেন বলেন তাড়াতাড়ি একটা নাম বলেন। আতিফ আসলাম, আতিফ আসলাম। আতিফ আসলাম। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। Located Silet Abdul Samad. জেমস বাংলাদেশ ইমরান। হাসান। ইমরান স্যার। Abdul Karim পুরো নাম Silet. কি? একটু শুধু নাম। হৃদয় খান। হৃদয় My favorite Abdul Karim Silet. হাসান। জেমস, জেমস, আইয়ুব বাচ্চু, এরা তো মানে খুবই মন খারাপ করবে আপনাদের রেসপন্স দেখে। এনিওয়ে, ঠিক আছে। তাহসান বললেন, ধরেন আমরা তাহসানকে নিই, ঠিক আছে? তাহসান নামটা ঠিক আছে, তাহসান খান। তাহলে এবার দেখেন আমার অ্যান্সার গুলো কি কি। হু ইজ ইউর ফেভারিট পার্সন? মাই ফাদার ইজ মাই ফেভারিট পার্সন। হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর? চঞ্চল চৌধুরী ইজ মাই ফেভারিট অ্যাক্টর। হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার? তাহসান খান। মাই ফেভারিট সিঙ্গার ইজ তাহসান খান। পার্সন রিলেটেড 3টা নাম আপনি বললেন। Why do you like your father? পরের অংশে জিজ্ঞেস করলো, আপনি বললেন my father is my favorite person because he is very honest. Who is your favorite actor? Chanchal Chaudhary is my favorite actor because he is very honest. Who is your favorite singer? Tahsan Khan is my favorite singer because he is a very honest person. Grammatically 3টা জবাবই কিন্তু ঠিক, কিন্তু 3 জবাবে আমি ভোকাবুলারি ইউজ করতেছি অল্প কয়েকটা। এক্সামিনার সুন্দর করে আমাকে স্কোর কমায় দিবে কোথায়? লেক্সিক্যাল রিসোর্সে এবং আরেকটা জায়গায় গ্রামারেও আর কি, কারণ ভেরিয়েশন নেই আমার সেন্টেন্সে। যাও, ভোকাবুলারিতে কমায় দিবে। কেন কমায় দিবে? কারণ হচ্ছে আমি যে ভোকাবুলারি গুলো ইউজ করেছি সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হলেও এটা কোহেরেন্ট লেক্সিক্যাল রিসোর্স না। কোহেরেন্ট বলতে বা কি বোঝাচ্ছে? প্রাসঙ্গিক, রেলেভেন্ট আর কি, অ্যাপ্রোপ্রিয়েট রেঞ্জ অফ ভোকাবুলারি। সেটা হচ্ছে আপনি আপনার বাবাকে পছন্দ করতে পারেন কারণ সে অনেস্ট, এটা সত্য কথা। কিন্তু আপনি যখন আপনি একজন অ্যাক্টরকে পছন্দ করছেন, তার প্রথম প্রায়োরিটি সে অনেস্ট সেটা হওয়ার কথা না। প্রথম প্রায়োরিটি হওয়া উচিত সে অ্যাক্টিং ভালো করে, তার বাচনভঙ্গি হয়তো ভালো, স্পিকিং অ্যাপ্রোচ ভালো, সে হয়তো ন্যাচারাল, রাইট? সে দেখতে ভালো হয়তো, রাইট? এটা হতে পারে। এগুলো হচ্ছে প্রাসঙ্গিক পয়েন্ট। না, আপনি প্রাসঙ্গিক পয়েন্টগুলো বলতে পারেন নাই, গ্রামাটিক্যালি কারেক্ট কিছু পয়েন্ট বলছেন, প্রাসঙ্গিক পয়েন্টগুলো বলতে পারেন। এক্সামিনার বলবে আপনার রেঞ্জ অফ ভোকাবুলারি কম। না, আমি যে শব্দগুলো ইউজ করলাম, ধরুন হি লুকস গুড অর হি ইজ এ ভার্সেটাইল অ্যাক্টর, বা আপনি আর সহজভাবে বললেন হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর। আপনি হয়তো বললেন হি হ্যাজ এন অ্যামেজিং স্পিকিং অ্যাপ্রোচ, হিজ স্পিকিং স্টাইল ইজ অ্যামেজিং, হিজ ভয়েস ইজ রিয়েলি নাইস। এগুলো কিছু পয়েন্ট বললেন, এগুলো রেঞ্জ অফ ভোকাবুলারি হলো। একটা বিষয় সম্পর্কে অনেক ধরনের কথা বলতে পারা। সো এইটা আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে, আমাদেরকে এক্সামিনারদেরকে। এটা আপনাদের সবগুলো জানার শব্দ কিন্তু, বাট প্র্যাকটিস করে করে আপনাদের দখলের মধ্যে আনতে হবে যে কোন একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করলে আপনি যেন এরকম 2-3টা প্রাসঙ্গিক পয়েন্ট বলে দিতে পারেন। খুব বেশি পয়েন্ট লাগবে না আপনাদের। কয়টা লাগবে আমরা ক্লাসে শিখবো। আজকে আপাতত দেখুন 2টো লাগতেছে। সো ফেভারিট প্লেস কক্সবাজার কেন? কারণ প্লেসটা খুব বিউটিফুল বলেছি, আর একটা বলেছি লোকাল পিপল আর হেল্পফুল। এই যে 2টা পয়েন্ট আমি বলতে পারলাম, এর মানে হচ্ছে আমার রেঞ্জে ভোকাবুলারি আছে। তো এক্সামিনার এই জায়গায় তখন আমাকে টিক চিহ্ন দিবে, ঠিক আছে? তাহলে লেক্সিক্যাল রিসোর্সে 3টা ইস্যু: less common vocabulary, appropriate paraphrase, আর range of vocabularies. তো নাও এখন
একটা জিনিস, দুটো জিনিস আমরা কিন্তু এই মুহূর্তে দেখলাম, একটা জিনিসকে আমরা এখনো প্র্যাকটিস করিনি, সেটা হচ্ছে লেস কমন ভোকাবুলারি। ইডিয়ম নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব না। লেস কমন ভোকাবুলারির অংশটাতে আপনারা যদি সবাই আসেন, তাহলে এবার দেখুন লেস কমন ভোকাবুলারি বলতে আমি কি বোঝাচ্ছি। এখানে একটা শব্দ হচ্ছে বিউটিফুল, আমি এখানে ইউজ করেছি দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল। বিউটিফুল শব্দটা কমন একটা শব্দ, তাই না? সবাই মোটামুটি বিউটিফুল শব্দটা ইউজ করে, আপনি সব জায়গাতে, অনেক জায়গাতে আপনি বিউটিফুল শব্দটা দেখেছেন। এর বাইরে C1 লেভেলের কিছু ভোকাবুলারিজ আছে। C1 লেভেল হচ্ছে ইংলিশ C1 লেভেল, মানে ইংলিশের লেভেল আছে। আপনারা যারা আজকে আমার সাথে এই সেশনটাতে ছিলেন, ফাউন্ডেশন গ্রামার কোর্সের ক্লাসটাতে ছিলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিছু লেভেল আছে, A1 লেভেল, A2 লেভেল, B1 লেভেল, B2 লেভেল। ফাইনাল দুটা লেভেল হচ্ছে C1 এবং C2 লেভেল। তো C1 ভোকাবুলারি গুলোকেই লেস কমন ভোকাবুলারি বলে। B1 B2 ভোকাবুলারি গুলো হচ্ছে মোটামুটি কমন ভোকাবুলারি। A1 A2 হচ্ছে একদম খুবই কমন ভোকাবুলারি। তো C1 লেভেলের কিছু ভোকাবুলারিজ আছে যেটা আমরা ইউজ করার চেষ্টা করবো না। C1 ভোকাবুলারি গুলো আমরা কালেক্ট করবো কিভাবে, সোর্সটা কি? সোর্সটা হচ্ছে অ্যাকচুয়ালি কেমব্রিজ ইউনিভার্সিটির যে ডিকশনারি আছে, কেমব্রিজ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি, এরা হচ্ছে মোটামুটি কম্বাইন্ড ওয়েতে, ওদের তো রিসার্চার আছে, ওই রিসার্চের ওয়ে হিসেবে হাই লেভেলের, হাইলি এডুকেটেড অ্যাডভান্স ইউজাররা কিছু ভোকাবুলারি, কিছু প্যারাফ্রেজিংস গুলোকে ইউজ করে, সেগুলোকে ওরা C1 C2 লেভেলের ভোকাবুলারি হিসেবে প্রতি বছরই লিস্ট তাদের বের করে। প্রতি বছর যখন তারা ডিকশনারিটা বের করছে, তখন এই লিস্টটা ওরা বের করে। এই লিস্ট থেকে কিছু শব্দ প্রতি বছরই বাদ পড়ে, মানে ওই শব্দগুলো এত বেশি ইউজ হয়েছে যে ওই শব্দগুলো এখন আর C1 লেভেলের নাই, তার সংখ্যা খুব কম। কিন্তু আনফরচুনেটলি এই শব্দগুলো অনেক সময় দেখা যায় যে আইএলটিএস এর স্টুডেন্টরা, আমরা যারা যে শব্দগুলো শিখাচ্ছি সেই শব্দগুলোর মধ্যে পড়ে যেতে পারে। তার মধ্যে একটা শব্দ হচ্ছে প্লেথোরা অফ। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। আপনারা কেউ যদি আইএলটিএস এর প্র্যাকটিসের ব্যাপারে খেয়াল রাখেন, দেখবেন যে অনলাইনে প্রচুর এই শব্দটা ইউজ করে, প্লেথোরা অফ। এর মানে হচ্ছে মেনি। এর আবার কিছু ব্যবহার আছে, কোন জায়গায় প্লেথোরা অফ ইউজ করা যায়, কোন জায়গায় যায় না। বাট প্লেথোরা অফ শব্দটা এখন আর লেস কাউন্ট ভোকাবুলারি নাই। তার মানে এটা যদি আপনি ইউজ করেন, আপনি লেস কাউন্ট ভোকাবুলারির জন্য লেক্সিক্যাল রিসোর্সে যে স্কোরটা পাওয়ার কথা এক্সামিনার আপনাকে, সেটা দিবে না। সো বাট ডোন্ট ওয়ারি, আমরা ক্লাসে লেটেস্ট যেই লেস কাউন্ট ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আপনারা যখন পরীক্ষা দেবেন, 3 মাস যদি আপনাদের ক্রস করে ফেলে পরীক্ষা দেওয়ার ব্যাপারে, আপনারা কিন্তু আবার আমার সাথে একটু যোগাযোগ রাখবেন যে স্যার আপনি যে ভোকাবুলারি গুলো দিয়েছিলেন সেগুলো কি এখনো লেস কমন ভোকাবুলারি লিস্টে আছে না কোনো চেঞ্জ হয়েছে? তো 3 মাস পরে পরে আপনারা যদি আমার সাথে একটু মানে পরীক্ষার দেওয়ার আগে যদি একটু কমিউনিকেশনটা রাখেন, তাহলে আপনাদের লেস কমন ভোকাবুলারি নিয়ে টেনশনটা থাকবে না। এনিওয়ে, এখন এখানে আমি বিউটিফুল এবং হেল্পফুল, এখানে আমরা দুটো পয়েন্ট ইউজ করেছি, খেয়াল করুন সবাই। একটা পয়েন্ট হচ্ছে বিউটিফুল আর একটা হচ্ছে হেল্পফুল। বিউটিফুল আর হেল্পফুলের আমি কিছু লেস কমন ভোকাবুলারি এখানে দিয়েছি, রাইট? এখান থেকে একটা শব্দ আপনারা ইউজ করতে পারবেন না, তাহলে দ্য প্লেস ইজ ভেরি ড্যাশ বলে দিতে পারবেন, পারবেন তো? এইখানে একটা গ্যাঞ্জাম আছে, এবার গ্যাঞ্জামটাকে ভালো করে শুনুন সবাই। লেস কমন ভোকাবুলারি, যে জন্য আমি আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাস থেকে বারবার বলেছি, ইউটিউব, ফেসবুক আর হচ্ছে অনলাইন 2 মাস একটু যতটা সম্ভব বন্ধ রেখে আমার কোর্সটা করেন। কারণ পোলাপাইন হচ্ছে অনলাইনে সার্চ দিয়ে এটার সিনোনিম খোঁজে, বিউটিফুলের সিনোনিম কি, একটা ভোকাবুলারি চলে আসলো, মানে সাথে সাথে ওটা ইউজ করে ফেলে। এটা এইভাবে ইউজ করা যায় না। আরেকটা কথা আছে, সেটাকে বলা হচ্ছে আপনার কলোকেশন। সব শব্দ সব জায়গায় ইউজ হয় না কনটেক্সট অনুযায়ী। যেমন এখানে যে বিউটিফুলের সিনোনিম যে 4টা আমি দিয়েছি, চারটার মধ্যে 2টা ভোকাবুলারি আছে। খেয়াল করছেন আমার কথাটা? এই 4টা শব্দের মধ্যে 2টো শব্দ আছে যে শব্দটা আপনি প্লেসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। জায়গা সুন্দর এটা বর্ণনায় এই শব্দটাকে ইউজ করা যায় না। বুঝতে পেরেছেন? ধরুন সুন্দরী, এই শব্দটা, এটা তো সুন্দর কোনো কিছুকে বোঝায়। আপনি কি আপনার মানে ইটাকে ধরুন, রান্নাটা খেতে খুব ভালো হয়েছে, এটাকে আপনি সুন্দরী রান্না বলবেন? বিদেশি কেউ একজন এসে সে সুন্দরীর মিনিং জানলো যে দেখতে ভালো, ঠিক আছে, সুন্দরী ফুলকপির তরকারি বলে ফেলবে না, কনটেক্সট মিলে না। কিন্তু সুন্দরী ইউজ হয় মানুষের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কি হবে? এই যে বিউটিফুলের সাথে 4টা শব্দ আছে, 4টার মধ্যে 2টা শব্দ আছে যেটা মানুষের সাথে বসে, 2টা শব্দ আছে যেটা আপনি জায়গার ক্ষেত্রে বসাতে পারবেন।
প্রশ্ন হচ্ছে কোন দুটো শব্দ, এবং সেগুলো না জেনে আমরা যদি ভোকাবুলারি ইউজ করি তাহলে কি আমরা ধরা খাবো নাকি খাবো না? কারণ আমাদের যে এক্সামিনার তারা হচ্ছে আহ তারা কিন্তু C1 C2 লেভেলের এক্সামিনার। তাদেরকে এই এক্সামিনার হওয়ার আগে তাদেরকে কি বলে জিনিসটাকে ইউনিভার্সিটি লেভেলের টিচার হতে হয়েছে। তাদেরকে বেশ কয়েকটা পরীক্ষা, সেল্টা ডেল্টা নামে 2টা পরীক্ষা পাশ করতে হয়েছে, হয়ে দীর্ঘদিন তাদেরকে ট্রেনিং নিতে হয়েছে, তাদের সাথে মানে কন্টিনিউয়াস রিসার্চের মধ্যে তাদেরকে থাকতে হয়। তো তারা কিন্তু ধরে ফেলবে আপনি যদি 2 নম্বরই করেন আর কি। পয়েন্ট হচ্ছে আপনি যখন কোনো ভোকাবুলারি ইউজ করবেন লেস কমন, বিশেষ করে আপনার কালেকশনটা শর্ট থাকবে, অনেক ভোকাবুলারি আপনার দরকার নেই, অল্প কিছু, কিন্তু আপনি সবগুলো শব্দ সম্পর্কে এক্স্যাক্টলি জানবেন এই শব্দগুলো কোথায় ইউজ করা যায়, কোথায় ইউজ করা যায় না। ওকে, আবার চলে আসতেছি এই বিউটিফুল শব্দটার উদাহরণের ক্ষেত্রে। এখানে দুটো শব্দ আছে যেগুলো মানুষের ক্ষেত্রে ইউজ করা হয়, জায়গার ক্ষেত্রে না। দুটো আছে জায়গার ক্ষেত্রে ইউজ করা যায়। আমি আপনাদের সাথে একটু জাস্ট আপনারা অনুমান করার চেষ্টা করেন। আমি 30 সেকেন্ডের জন্য আপনাদের চ্যাট বক্সটা ওপেন করছি, যে চ্যাট বক্সে আপনারা এখান থেকে কোন দুটো শব্দ জায়গার ক্ষেত্রে ইউজ করা যায়, অর্থাৎ আজকে ইউজ করা যাবে, সেই দুটো শব্দকে আপনারা লেখার চেষ্টা করবেন চ্যাট বক্সে। বিউটিফুলের সিনোনিম এখানে দেওয়া আছে র্যাভিশিং, সেরেইন, রেডিয়েন্ট, পিকচারস্ক। কোন দুটো শব্দ জায়গার ক্ষেত্রে ইউজ করা যাবে? চ্যাট বক্সটা ওপেন হচ্ছে, আপনারা অনুমান করেন, কোনো সমস্যা নেই, ভুল হলেও সমস্যা নেই, কারণ আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। কোন দুটো শব্দ? বিউটিফুল, সেরেইন, রেভিশিং, সেরেইন, পিকচারাস, রেডিয়েন্ট। চারটার মধ্যে কোন দুটো শব্দ আপনাদের মতে জায়গার ক্ষেত্রে ইউজ করা যাবে, প্লেসের ক্ষেত্রে ইউজ করা যাবে? আমি কিছুক্ষণের মধ্যে কারেক্ট অ্যান্সারটা দিতে যাচ্ছি। এবং আমাদের টাইম শেষ। এবার আমরা হচ্ছে কারেক্ট অ্যান্সারটা দেখবো, দেখি কারা কারা আমরা কারেক্ট অ্যান্সার দিতে পেরেছি। যে দুটো শব্দকে এখানে আমরা আজকে বিউটিফুলের বদলে ইউজ করতে পারবো, যেগুলো জায়গার ক্ষেত্রে ইউজ করা যায়, তাদের একটা হচ্ছে সেরেইন আর একটা হচ্ছে পিকচারস্ক। যারা বিজয়ী হয়েছেন একটু হাত তুলে দেখান তো দেখি কজন আমরা সঠিকটা অনুমান করতে পেরেছিলাম। দুটোই কারেক্ট হয়েছে কার কার, রাইট? আমরা আজকে থেকে জেনে রাখি, ঠিক আছে? তাহলে জায়গার ক্ষেত্রে আমরা বলবো সেরেইন এবং পিকচার্স। আর কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি বলতে যান যে তাকে দেখতে খুব সুন্দর লাগছে, কি বলবেন তাকে? আপনি বলবেন ইউ লুক র্যাভিশিং, ইউ লুক রেডিয়েন্ট। বলা যাবে না ইউ লুক র্যাভিশিং, ইউ লুক রেডিয়েন্ট? রেডিয়েন্ট এবং র্যাভিশিং মানে হচ্ছে মানে গা থেকে আলো আসতেছে এরকম লেভেলের সুন্দর আর কি, তাই না? আপনার ড্রেসটা খুব সুন্দর, ঝকঝক করতেছে একদম। আপনি বলতে পারেন র্যাভিশিং, রেডিয়েন্ট। ওকে, সো এই দুটো শব্দকে আপনারা মার্ক করে রাখেন, খাতায় একটু লিখে ফেলেন সবাই, যাদের সাথে খাতা আছে আপনারা লিখুন বিউটিফুল, সেরেইন, চারটা শব্দ লিখুন এবং একটু মার্ক করুন কোন দুটো শব্দ মানুষের সাথে যায়, কোন দুটো শব্দ হচ্ছে জায়গার সাথে যায়। লিখে ফেলেন একটু, কিছুক্ষণের মধ্যে আমাদের লাগবে এটা। এবার দ্বিতীয় আরেকটা শব্দগুচ্ছতে আমরা আসতেছি, একটু হাত নামায় ফেলেন সবাই কাইন্ডলি, আর একটু খাতায় লিখে ফেলুন। হ্যান্ড রেজ যারা করা আছে এটা নামিয়ে ফেলুন, কারণ আপনাদের আরেকটা কাজ দিব এখনই আমি। ও 11টা বাজে, সবাই আরেকবার একটু আনমিউট করে হাই হ্যালো বলেন, কারণ আপনাদের গ্রুপের কেউ কেউ এখন হয়তো একটু মানে অমনোযোগী হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, তো তাদের সবাইকে ঘুম ভাঙান তো দেখি সবাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? হ্যালো 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 ঘুম ভাঙেন। ইভিনিং। সবাই alert? আমরা সবাই আছি হ্যালো হ্যালো শাবাশ। ওকে, কেউ যদি একটু মানে অন্যমনস্ক হয়ে থাকে সে তাড়াতাড়ি কাহিনী কি। আচ্ছা, এবার আমরা আসি হেল্পফুল শব্দটার ক্ষেত্রে। হেল্পফুল শব্দটার এখানে যে চারটা শব্দ আছে, চারটার মানেই আসলে হেল্পফুল। এবং 5টা শব্দ আছে, 5টা শব্দের মানেই আসলে হেল্পফুল, 5টা শব্দই মানুষের ক্ষেত্রে যাবে। আপনি মানুষের ক্ষেত্রে অ্যাকোমোডেটিং পিপল বলতে পারেন, কোনো সমস্যা নাই। বেনোভেলেন্ট পিপল বলতে পারেন, অ্যাকোমোডেটিং, বেনোভোলেন্ট, হসপিটেবল, অল্ট্রুইস্টিক, সবগুলো আপনি বলতে পারবেন। ঝামেলাটা হচ্ছে এখানে 2টা শব্দ আছে, যে দুটো শব্দ একদম মানে বিশাল পরোপকারী আর কি, অল্প পরোপকারী না, অনেক পরোপকারী, একদম দানবীর এরকম কাউকে বোঝাচ্ছে। পরোপকারী, মহান,
পরোপকারী মানে অনেক পরোপকারী, দানবীর বা মহান, এরকম কোন একটা কিছুকে বোঝাচ্ছে। আর এরকম বোঝাচ্ছে দুটো শব্দ, আর দুটো শব্দ আছে যেটা হচ্ছে সাহায্যকারী, হেল্পফুল এর সিনোনিম আর কি। তার মানে আপনি যখন বলতে যাচ্ছেন আপনার এলাকার মানুষজন, ওই লোকাল মানুষজন হচ্ছে হেল্পফুল, আপনি আসলে হেল্পফুলি বোঝাতে চাচ্ছেন। আপনি কি বলতে চাচ্ছেন ওই এলাকার সব মানুষ দানবীর? এটা তো বলা ঠিক হবে না, তাই না? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বুঝতে পারছেন সবাই? তা দানবীর বলা যাবে না। আমি আপনাদের কাছে এখন চ্যাট বক্স ওপেন করতে যাচ্ছি, আপনারা বলুন তো দেখি এই চারটা শব্দের মধ্যে অ্যাকোমোডেটিং, বেনোভোলেন্ট, হসপিটেবল, অল্ট্রুইস্টিক, কোন দুটো শব্দের মিনিং হচ্ছে পরোপকারী, দানবীর বা মহান, মানে একটু বেশি বেশি হেল্পফুল, বাড়াবাড়ি টাইপের হেল্পফুল, যেটা আসলে লোকাল পিপলদের সাথে দেয়াটা বোধহয় ঠিক হবে না। চ্যাট বক্স ওপেন করছি, কোন দুটো শব্দ আপনাদের মধ্যে একদম পরোপকারী, দানবীর বা মহান বোঝাচ্ছে এরকম কোন শব্দ আছে? বাড়াবাড়ি বাড়াবাড়ি ধরনের ভালো কোন দুটো শব্দকে বোঝাচ্ছে? চ্যাট বক্স ওপেন হয়েছে, লেখা একটু শুরু করে দেন, বানানের প্র্যাকটিসটাও হয়ে যাবে আপনাদের। আমরা খুঁজছি পরোপকারী, দানবীর, মহান, অনেক ভালো এরকম কাউকে বোঝানো। ইনফ্যাক্ট যে শব্দ দুটো আসলে এখানে ইউজ করা যাবে না লোকাল পিপলদের ক্ষেত্রে। ওকে, টাইম শেষ। আচ্ছা, ওকে, থেমে যাচ্ছি আমরা। সবাই মোটামুটি পার্টিসিপেট করার চেষ্টা করছি। আমরা এখন দেখতে যাচ্ছি কারেক্ট অ্যান্সারটা কি। কোন দুটো শব্দের মানে হচ্ছে একেবারে মহান, দানবীর, খুবই খুবই ভালো আর কি এই টাইপের। তার একটা শব্দ হচ্ছে বেনোভোলেন্ট। বেনোভোলেন্ট মানে পরোপকারী, নিজের স্বার্থ বিলিয়ে দিয়ে যে সবার উপকার করে। এক এলাকার সব মানুষকে এটা আমরা বলতে পারি না, তাই না? আর দ্বিতীয়ত হচ্ছে অলট্রুইস্টিক, যে নিজের স্বার্থ ত্যাগ করে সর্বস্ব বিসর্জন দিয়ে হলেও অন্যের হেল্প করে। এটা আপনি আপনার বন্ধুর ক্ষেত্রে বলতে পারেন, আপনি নিজের ক্ষেত্রে বলতে পারেন, আপনি বলতে পারেন বাবার ক্ষেত্রে, হ্যাঁ, পছন্দের লোকের ক্ষেত্রে বলতে পারেন। বেনোভোলেন্ট, অলট্রুইস্টিক, কিন্তু লোকাল পিপলের ক্ষেত্রে আপনার উচিত হচ্ছে অ্যাকোমোডেটিং বা হসপিটেবল বলা। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? কার কার হয়েছে হাত তুলুন তো দেখি 30 সেকেন্ডের জন্য, এবং শব্দগুলো লিখে ফেলেন সবাই। বিউটিফুল এবং হেল্পফুলের সিনোনিম গুলো লিখে ফেলেন। বাহ, অনেকেরই হয়েছে কিন্তু এবার এবার আপনারা অনেকেই অনুমান করতে পেরেছেন, অনেকে জানতেন শব্দটা, অনেকে অনুমান করেছেন, অনুমানটা আপনারা ঠিক মতো করেছেন, যারা যারা অনুমান করেছেন। যারা জানতেন কংগ্রাচুলেশন। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এবার আমরা হচ্ছে একটু স্পিকিং প্র্যাকটিসে যাব। সবাই সবাই একটু হাত নামান, কারণ আবার আমরা ব্রেকআউট রুমে এখন যাব। ওকে, তো ব্রেকআউট রুমে আমরা যাব, কিন্তু আমরা যাব কোন প্রশ্নটা নিয়ে? এই প্রশ্নটা তো আমরা প্র্যাকটিস করেই ফেলেছি, তাহলে আমাদেরকে একটু অন্য একটা প্রশ্ন দিয়ে প্র্যাকটিসে যাওয়া উচিত। লেটস ট্রাই উইথ অ্যানাদার সেট অফ কোয়েশ্চেন। আমরা এখন ডিফারেন্ট একটা কোশ্চেনে যাব। আপনারা সেখানে কি বিউটিফুল এর আর হেল্পফুল এর সিনোনিম ব্যবহার করার চেষ্টা করবেন। প্রশ্নটা হচ্ছে which city you want to travel in future? ভবিষ্যতে আপনি কোন শহরে যেতে চান, and why? এটা জবাব তো ওইভাবে দেওয়া যাবে না, ডিফারেন্টলি দিতে হবে, এটার মতো করে দেওয়া যাবে। তবে নাও, আমরা কি পারবো নাকি পারবো না? হোয়াট ইউ থিঙ্ক এই প্রশ্নটার জবাব দিতে? ক্যান ইউ টেল ইট নাও? হুইচ সিটি ইউ ওয়ান্ট টু ট্রাভেল টু ইন ফিউচার, ভবিষ্যতে, কিন্তু কোন সময়ের কথা বলছে? আইএলটিএস এর স্পিকিং টেস্টে আপনাকে বারবার করে টেন্সের ওরা টেস্ট নিবে। টেন্সের টেস্টটা কিভাবে নিবে? বিভিন্ন ধরনের সময়ের কথা প্রশ্ন জিজ্ঞেস করতে থাকবে। একবার জিজ্ঞেস করবে বর্তমান কথা, একবার জিজ্ঞেস করবে ভবিষ্যতের কথা, বিভিন্ন সময়ের কথা জিজ্ঞেস করবে। আপনার দায়িত্ব হচ্ছে এই সময়ের কথাগুলোতে বিভ্রান্ত না হয়ে ঠিকঠাক মতো জবাব দিতে পারাটা। ওকে, এখন আপনারা একটু ভেবে ফেলুন তো দেখি, আপনারা which city you want to travel to in future এটার জবাবে কি বলতে পারেন? ওকে, এখান থেকে কোন শব্দ আপনি ইউজ করবেন? বিউটিফুল কোনো সিনোনিম ইউজ করতে পারেন,
আর হেল্পফুলে কোনো সিনোনিম ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে এবার 5 মিনিটের জন্য ব্রেকআউট রুমে পাঠাবো। 5 মিনিট আপনাদের কাজ কি? 3 জন আপনারা রুমে আছেন, 3 মিনিটে তো স্পিং শেষ হয়ে যাবে। আপনারা 2 মিনিট সময় নেবেন হচ্ছে কেউ যদি ভুল শব্দ ইউজ করে ফেলে তাকে পোলাইটলি কারেক্ট করে দেওয়ার জন্য আপনার রুমের ভিতরে, ঠিক আছে? পোলাইটলি। হুম? আর আপনি ভুল করছেন এভাবে যেন না বলেন, খুব সুন্দরভাবে, কারণ আপনাদের একটা স্বার্থ আছে। পরে কিন্তু আপনার ব্যবহার যদি খারাপ হয় আপনারা কিন্তু কেউ টিমে নিতে যাবে না কিছুদিন পরে। সো পোলাইটলি আমরা একজন একজনকে কারেক্ট করব, ঠিক আছে? সো সবাই একটু রেডি হয়ে নেন, এবার আরেকবার আমরা দ্বিতীয়বারের মতো ব্রেকআউট রুমে যেতে যাচ্ছি। ওকে, রেডি, স্টেডি। আগের রুমগুলো কিন্তু থাকবে না, নতুন করে রুম তৈরি হচ্ছে। সবাই রেডি হন একসেপ্ট করার জন্য। আপনারা এখন ইনভাইটেশন পাবেন এবং ইনভাইটেশনটা আপনার সাথে সাথে একসেপ্ট করবেন। রেডি, স্টেডি, তো ওপেন হয়ে গেছে। সবাই দ্রুত দ্রুত 30 সেকেন্ডের মধ্যে একসেপ্ট করে জয়েন করে ফেলুন রুমে। এভরিওয়ান জয়েন। তো উপরে কেন স্যার? ওকে, নাফিস স্যার বাসায় কি চলতেছে? এত সাউন্ড কেন? আচ্ছা, কি অবস্থা সবার? আপনারা প্র্যাকটিস করতে পারছেন? জি জি স্যার। আই এম ভেরি So thankful. স্যার মজা লাগতেছে আমার না? সাথে যিনি ছিল উনি কিছু প্র্যাকটিস করতে পারেনি, ওনার আর একটু প্র্যাকটিস করার জন্য চেষ্টা করতে হবে। বহুত ভালো এটা আমার লাগছে সাথে স্যার। ছিল। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, সো আমরা এই তো আমাদের রুমগুলো ক্লোজ হলো। সবাই আপনারা মোটামুটি প্র্যাকটিস করতে পেরেছেন। কিছু রুমগুলোতে খুব সুন্দর প্র্যাকটিস হচ্ছিল, একজন আরেকজনকে সুন্দর করে কথা বলছিল, আমি দেখছিলাম। কিছু ছোটখাটো ভুল তো আমাদের হবেই, রাইট? বাট এই অপরচুনিটিটা, এই যে আমাদের মানে নার্ভাসনেসটা ওভারকাম করার একটা অপরচুনিটি, এটা কিন্তু চমৎকার হচ্ছে। সো আপনারা সবাই মোটামুটি ভোকাবুলারি গুলো কারেক্টলি ইউজ করেছেন। যারা বলেছেন, দু একজনের একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল। আমরা নেক্সট ক্লাস থেকে এই জিনিসগুলো ওভারকাম করব, কারণ আমরা তো বুঝতে পারছি যে ব্রেকআউট রুম কিন্তু আমাদের একটা দারুণ সুযোগ দিচ্ছে অনলাইনে প্র্যাকটিস করার জন্য। তো সবাই মোটামুটি আপনারা স্পিকিং করে ব্রেকআউট রুমে পার্টিসিপেট করে স্যাটিসফাইড তো, তাই না? বলা যাচ্ছে তো, তাই না? সামনে আরো যদি আমরা প্র্যাকটিস এভাবে করি আমাদের ইমপ্রুভমেন্ট হবে তো, জি কি স্যার, মনে হয়? জি স্যার। সবচেয়ে বেশি হচ্ছে কি অভ্যাসটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে অভ্যাসটা সবচেয়ে গুড তৈরি নিউজ। হচ্ছে। নতুন ভোকাবুলারি গুলো স্যার একটু মানে স্পেলিং গুলো একটু ঝামেলা। একটু একটু এই তো তো দেখেছেন, বলেছিলাম না যে অনলাইনে আসলে প্রিপারেশন না পসিবল। ভাবছিলেন তো অনলাইনে ক্লাসে স্পিকিং প্র্যাকটিস করতে পারবো না, দেখছেন টেকনোলজি। ওকে, আরো আছে, আরো কিছু টুলস আছে, আমি এই জিনিসগুলো আপনাদের শেখাবো। তো এর মধ্যে এখন আমরা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স পর্যন্ত একটু প্র্যাকটিসটা বুঝলাম। আমাদের আর দুটো অংশ আছে, ক্লাস আমাদের একদম শেষের দিকে, আমরা বাকি দুটো অংশ একটু বুঝে নিই। তো এটা আমি আপনাদেরকে প্র্যাকটিসে পাঠাবো না, কারণ এটা আসলে দেখানোর জন্য আমি করছি, এটা আপনাদের ট্রেনিংটা লাগবে, আসলে এটার উপর ক্লাস লাগবে আপনাদের। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে দুইটা এরিয়াতে আপনাদেরকে স্কোর করা হবে। এক, কিছু গ্রামাটিক্যাল এরর করলেও চলবে, কিন্তু আপনি গ্রামাটিক্যাল এররটা যেন মিনিমাম থাকে। মেক ইট মিনিমাম, কিপ ইট মিনিমাম, মানে একেবারে না করলে ভালো, কিন্তু অল্প দূরস্থ যদি ছোটখাটো কিছু ভুল হয়, যেমন আপনি হি সি টাইপের ভুল হলো, তাহলে আপনাকে অত বেশি মানে এক দুবার ভুল হলে আপনার স্কোর কাটবে না। বারবার ভুল হচ্ছে বা এমন ধরনের ভুল হচ্ছে যেটার জন্য আপনার মিনিংটা বোঝা যাচ্ছে না, ওকে, তাহলে হচ্ছে সমস্যা। এখানে আরেকটা পয়েন্ট আমি লিখে রাখি,
grammatical errors should not compromise clarity. মানে এত বড় গ্রামাটিক্যাল ভুল করছেন যে আপনি আসলে কি বলতে চাইতেছেন এক্সামিনার বুঝলোই না, তাহলে আপনাকে কিন্তু স্কোর অনেকটাই কমিয়ে দিবে। ক্ল্যারিটি না থাকলে আপনার স্কোর আসলে 5 এর নিচে আসবে। তো বেসিক সেন্টেন্স মেকিং যদি আপনি করতে পারেন, আর কিছু যদি গ্রামাটিক্যাল ভুল হয় একটা দুটো স্পিকিং এ, ওটা বড় কোনো সমস্যা না, কিন্তু আপনাকে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার ইউজ করতে হবে যদি আপনি 7 এর উপরে পেতে চান। নাও কমপ্লেক্স সেন্টেন্সের কিছু স্ট্রাকচার এখানে আমরা একটু দেখি। যেমন ধরুন, যদি এই প্রশ্নটা, আরেকটা যেটা আমাদের প্রশ্ন ছিল যে হোয়াট ইজ ইউর ফেভারিট রুম ইন ইয়োর হাউস, আপনার রুমে আপনার পছন্দের আপনার হাউসে আপনার পছন্দের রুম কোনটা। তো আপনি হয়তো বলছেন, ডান পাশের অ্যান্সারটাকে একটু দেখুন, আপনি হয়তো বলতে যাচ্ছেন যে মাই ফেভারিট রুম ইন মাই হাউস ইজ মাই স্টাডি রুম, আই লাইক ইট ফর মেনি রিজনস, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, দুটো কারণ আপনি বললেন। তো কারণগুলো যখন বলছেন তখন আপনি ধরুন প্রথম লাইনে আপনি বললেন যে ফার্স্ট অফ অল মাই রুম ইজ হ্যাজ এ সেরেইন সারাউন্ডিং, জায়গাটা দেখতে খুব সুন্দর বলে আপনি যদি একটু কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার একটা অ্যাড করে দেন, যেমন অলদো the room is quite small, it is very comfortable, এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। although the room is quite small, it is very comfortable, although দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা। এটা কমপ্লেক্স কেন? এখানে দুটো পূর্ণ বাক্যের অংশ আছে, হ্যাঁ, এই জন্য এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এর এই অংশটুকুকে বলে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ মানে দুটো বাক্যের ছোট ছোট অংশকে ক্লজ বলে। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যে বাক্যটায় একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে সেটাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। যদি একটা বাক্যে দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয় সেটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। আফটার স্পেন্ডিং এ বিজি ডে, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আই লাভ টু রিল্যাক্স হিয়ার, এটাও আপনি এখানে ইউজ করতে পারেন। মোরওভার মাই রুম ইজ কোয়াইট লার্জ, আফটার স্পেন্ডিং এ বিজি ডে আই লাভ টু রিল্যাক্স হিয়ার। এই যে আপনি যে একটা সেন্টেন্স বললেন, এটা যে আফটার দিয়ে আপনি দুইটা ক্লজকে কানেক্ট করছেন, এক্সামিনার এটা খেয়াল করবে এবং তার কিন্তু সামনে স্প্রেডশিট আছে যেখানে সে এটার উপর মার্ক করবে যে হ্যাঁ, সে একবার কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছে, একটা টিক চিহ্ন দিয়ে দেবে। দুইবার কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেছে, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেছে কিন্তু মিনিং বোঝে নাই, ক্ল্যারিটি নাই, ক্রস করে দিবে। ক্ল্যারিটি না থাকলে আবার পেনাল্টি হয়ে যাবে। মনে আছে আমি আপনাদের বলেছিলাম যে স্পিকিং আর রাইটিং এ পেনাল্টি আছে। পেনাল্টি হচ্ছে এটা যে আপনি যদি ভুলভাবে মানে আপনার যদি কলোকেশন ঠিক না থাকে, আপনার যদি কোহেরেন্স ঠিক না থাকে, লেক্সিক্যাল রিসোর্স ইউজ করলেন, শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, পেনাল্টি খেয়ে যাবেন, মাইনাস মার্কিং হবে ওখানে। ইফ আই হ্যাভ এ চয়েস, এটা তো আপনাদের সবারই পরিচিত একটা সেন্টেন্সের স্ট্রাকচার। এটা হচ্ছে কি আমাদের কন্ডিশনাল সেন্টেন্স বলে, তাই না? এটা ইফ আই হ্যাভ এ চান্স আই উইল মেক ইট মোর কালারফুল। তো এরকম কমপ্লেক্স সেন্টেন্স কিছু স্ট্রাকচার আপনি ইউজ করলেন, তাহলে এক্সামিনার আপনাকে গ্রামাটিক্যাল রেঞ্জ অফ অ্যাকুরেসিতে স্কোর দিবে, তাই না? তাহলে এটাতে কি করতে হবে, কিছু কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে হবে। আমরা এটার উপর ক্লাস পাবো একটা, এই যে আমাদের 6 নম্বর ক্লাসটা আর কি। 6 নম্বর ক্লাসটা আসলে আমাদের আলোচনা করবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার উপরে। ওই দিনের ক্লাসে আমি আপনাদের বেসিক স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা করব, কমপ্লেক্স সেন্টেন্স কোনটাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কোনটাকে বলে, এবং ওই দিনের ক্লাসে আমি আপনাদের কিছু স্পেসিফিক স্ট্রাকচার শেয়ারও করব। আমি বলবো যে এই স্ট্রাকচারগুলো আপনারা একটু প্র্যাকটিস করুন, এবং ওই সময় থেকে আর কি 6 নম্বর ক্লাসের পর আর কয়টা ক্লাস বাকি থেকে, 30-এর মধ্যে মিনিমাম 24টা ক্লাস, কারণ আপনাদের প্র্যাকটিস ক্লাসও থাকবে। মিনিমাম 24টা ক্লাস ধরলাম, আরো 30টা ক্লাস আছে। তো ওই 24টা প্লাস ক্লাসগুলোতে আপনি হচ্ছে রেগুলারলি ট্রাই করবেন প্রতিদিনই ওই যে 6 নম্বর ক্লাসে যে স্ট্রাকচারগুলো শিখলেন, প্র্যাকটিস করলেন আর কি আমার সাথে, সেই স্ট্রাকচারগুলোকে প্রতিদিনই একটু একটু করে ইউজ করার জন্য। পারা যাবে না? কি মনে হয়, পারা যাবে না যাবে না? এটা আমরা ওই দিন শিখবো। তো আমি এটা আপনাদের আর একটু বুঝিয়ে দিচ্ছি প্রনাউন্সিয়েশনে যাওয়ার আগে। হ্যাঁ, এটা বোঝাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি স্ট্রাকচারস গুলো আর কি। ওকে, সো এই 3টা হচ্ছে স্ট্রাকচার। এর বাইরে আরো কিছু স্ট্রাকচার আছে, আমরা ক্লাস ওটাকে প্র্যাকটিস করব। এটা আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি নিয়ে কোনো প্রশ্ন মনে হয় নাই, কারণ আপনারা আর কিছু জিনিস আপনাদের একটু প্র্যাকটিস করে দেখাতে হবে, বাট এর বাইরে আর তেমন কিছু আসবে না। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মূল আলোচনা। তাহলে এবার আমরা চলুন। আচ্ছা, মৌ এবং বিপ্লব বোধহয় প্রশ্ন করতে চাচ্ছেন। মৌ আনমিউট করুন, বিপ্লব আনমিউট করুন। জি স্যার। জি মৌ বলুন ম্যাম।
আচ্ছা, আমার যে প্রশ্নটা ছিল, যেটা আমার স্পিকিং এর ক্ষেত্রে সমস্যা হয়, যখন কথা বলছি হয়তো ওয়ার্ডটা বলে ফেলি, তো তখন মনে হয় যে এটাকে এভাবে না সাজিয়ে কারেক্ট অন্যভাবে করেন, সাজালে হয়। কারেক্ট হ্যাঁ, করা যাবে, কারেক্ট করা যাবে, কারেক্ট করলে কোনো স্কোর তখন কাটবে না। হুম সেক্ষেত্রে যেটা হচ্ছে যে ইটস আ বিউটিফুল প্লেস না বলে তখন আমি যদি বলছি ইট হ্যাজ আ বিউটিফুল সিনারিও, হুম। সেক্ষেত্রে কি এটা বড় কোনো ভুল হিসেবে না না, কনসিডার্ড এটা হবে? বড় কোনো ভুল হবে না। আবার আপনি যদি ভুল করে আবার কারেক্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কারেক্টে ওরা অ্যাকসেপ্ট করবে, ভুলটা অ্যাকসেপ্ট করবে না। হুম, জি, সমস্যা নেই। আচ্ছা বিপ্লব, আপনার প্রশ্ন কি? স্যার আমার কোশ্চেন হলো যে এই যে আপনি পিডিএফ গুলো দেখাচ্ছেন, এটা কি আমরা না পরে পাবো না, না এটা পাবো না, দরকারি জিনিসগুলো পাবো। এখন ক্লাসে এই জন্য অ্যাটেন্ড করতে হবে মনোযোগ দিয়ে। তারপর আর কার প্রশ্ন আছে? মুস্তাফিজ ভাই বলেন, প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি স্যার, প্রশ্ন, ক্লাস শেষ দিকে বলুন। স্যার আমার আমার কোশ্চেন আছে স্যার। ভোকাবুলারিতে সমস্যা স্যার। কি করব? হুম, কি করব? ক্লাস করেন ভোকাবুলারিতে মনোযোগ দিয়ে, ক্লাস করেন মনোযোগ দিয়ে। আর কারো প্রশ্ন? স্যার আমার ছয় নম্বর ক্লাসটা যদি প্রথম দিকে আনা হয় তো ভালো হতো স্যার। স্যার আমার কোশ্চেন ছিল স্যার। স্যার বলেন বলেন। স্যার আর আমার কে একটা বললেন যে প্রশ্ন প্রশ্ন আছে, সেই প্রশ্নটা করেন। আপনার নাম দেখতে পাচ্ছি না কোন একটা কারণে। স্যার বলতেছি স্যার আমরা কি মাহমুদুর স্যার রহমান রেকর্ডিং বলছিলাম স্যার। ক্লাসটা পাবো হোয়াটসঅ্যাপ গ্রুপে? অ্যাডমিন থেকে আপনাদের সাথে কমিউনিকেশন করা হবে। ভিডিও ক্লাসের উপরে এমফেসাইজ বেশি দিবেন না। তার মানে কি আপনি কি ক্লাসটা বুঝতে পারতেছেন না অ্যাটেন্ড করে? না স্যার, আমি ক্লাস খুব ভালো বুঝতে পেরেছি। আমি মাঝখানে আমার কারেন্ট ছিল না, আমি আধা ঘন্টার মতো ছিলাম, লিপে ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পাবেন, হ্যাঁ দেশিদা চিন্তা করেন না, পাবেন। হ্যালো এই আমার মাহমুদুর, স্যার মাহমুদুর আমি কে যখন প্রশ্ন করতে একটু যাচ্ছে? শুরু করি তখন স্যার মানে কোশ্চেনটা হলো একটা স্যার কথা আমরা মনে হয় যে যে এভাবে কথা না বলে এভাবেই বলি, পরে এই যে চেঞ্জ হয়ে যাদের যায়। নাম মাহমুদুর রহমান না, তারা সবাই চুপ করেন একটু। মাহমুদুর যাদের নাম আছে শুধু তারা আনমিউট করুন। হ্যাঁ মাহমুদুর বলুন। স্যার একটু কোশ্চেন করতে চাইলাম, সেটা হলো যে আমরা যে ক্লাসরুমে গেলাম, ক্লাসরুমে তিনজন থাকলে দেখা যায় যে দুইজন কথা বলে শেষ করে, আমাকে সুযোগই দেওয়া হয়নি। হুম, এটা পরবর্তীতে ঠিক করে দিবে ওরা, আস্তে আস্তে প্র্যাকটিস করবে। যারা কথা বলে আপনারা সুযোগ দেয় নাই তাদের নামগুলো মনে রাখেন। নেক্সট ক্লাসে আপনাদের সামনে টিম হবে, ওদেরকে আপনি টিমে রাখবেন না। এত তাড়াতাড়ি ওই ডিসিশনে যান না, তাদেরকে একটু সুযোগ দেন। সামনে আরো আমাদের ব্রেকআউট রুম প্র্যাকটিস হবে, তো দেখেন তারা বারবার এই আচরণ করে কিনা। মাহমুদুর ঠিক আছে, বারবার যদি আচরণ করে তাহলে হচ্ছে আমরা নেব। আপনারা কি গ্রুপে আমরা হ্যালো স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ সঞ্জিদা বলুন, তারপর আমিনুল বলুন। হ্যাঁ সঞ্জিদার পর আমিনুল বলুন। সঞ্জিদা বলুন। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার আমি যেহেতু এখন যে সাবজেক্টটা অনার্স করছি সেই সাবজেক্টটার উপরে কি আমি বাইরে মাস্টার্স করতে পারবো? হ্যাঁ পারবেন পারবেন, সবাই তো তাই করে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, যদি স্পিকিং যে রুমের মধ্যে যে দুইজন কনভারসেশন করে, ধরেন অপোজিট যে পার্সনটা আছে উনি ধরেন কিছু বলতে পারছে না, সেক্ষেত্রে সে বলতেছে যে আপনিই বলেন আপনি বলেন, তো সেই সময় কি করণীয় আমার? যে সেই আমি সময় আপনি আবার বলতেছি বলবেন, সেই সময় আপনি আবার বলবেন, কিন্তু তাকে হচ্ছে সুন্দর করে এনকারেজ করবেন আর কি, যে আপনি একটু বলার চেষ্টা করুন। কারণ আপনার হ্যাঁ নুরানি আমি দায়িত্ব এটা, যে আপনি আপনার পার্টনারদেরকে এনকারেজ করবেন। ঠিক আছে, আমি তাকে সুযোগ দিলাম, তারপর ব্রেকআউট রুমের কমন সেন্স নিয়ে আর প্রশ্ন করার সুযোগ নাই। কমন সেন্স ইউজ করবো আমরা, ঠিক আছে? আমরা রুমে যাব, আমরা সবার সাথে খুব ভদ্র আচরণ করব, রাইট? খুবই হেল্পফুল আমরা আচরণ করব। তারপর আমাদের কমন সেন্স যেটা, যে আচরণটা করতে বলে, যেটা আপনি যদি সত্যিকারের একটা রুমে প্র্যাকটিসের জন্য যেতেন তাহলে যে আচরণ করবেন ওইটাই করেন আর কি। ঠিক আছে, সমস্যা নেই, এগুলো এগুলো খুব সাধারণ বিষয়। বি ন্যাচারাল। ফ্রেন্ড আমরা সবাই এখানে, রাইট? দিস ইজ এ ফ্যামিলি, ট্রিট ইট অ্যাজ এ ফ্যামিলি। কেউ কেউ লজ্জা পাবে, তাদেরকে এনকারেজ করতে হবে। আপনার একটা উৎসাহের কথায় সে যদি স্পিকিং এ ভালো হয় তাহলে কি পরিমাণ পুণ্য হবে, আপনার কি পরিমাণ সওয়াব লাভ হবে চিন্তাও করতে পারবেন না, রাইট? সওয়াবের দরকার আছে, পুণ্যের দরকার আছে না নাই? হ্যাঁ, হেল্প করবো তাহলে আমরা, রাইট? দেখবেন ওরাই পরবর্তীতে আপনার নামেই বলতেছে যে আপনি একজন বেনেভোলেন্ট পারসন। ঠিক আছে, আচ্ছা আসুন আমরা পরের অংশের দিকে তাকাই। ওকে, লাস্টে যে পয়েন্টটা আজকে আমাদের ক্লাসে সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন এর ফিচার্স, প্রোনাউন্সিয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন সবাই। এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং এইটা নিয়ে আপনাদের বেশি কাজ করতে হবে অনেকেরই। এবং এই কাজটা আপনাদের শুরু করতে হবে আগামীকালকে থেকে। আগামীকালকে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আসবে সন্ধ্যা 7টায়। ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবটাতে আপনাদের সবাই অ্যাটেন্ড করতে হবে, এবং প্রতি শুক্রবার এই ল্যাঙ্গুয়েজ ক্লাবটাতে অ্যাটেন্ড করতেই হবে আপনাদের।
7টার সময় ল্যাঙ্গুয়েজ ক্লাবটাতে অ্যাটেন্ড করবেন, কারণ ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবটাতে আমি আলাদা করে প্রথমে একটা অংশ রাখি স্পিকিং এর আপনাদের টাং টুইস্টারের জন্য, যেটা আপনাদের মুখের জড়তাকে এবং আঞ্চলিকতার প্রভাবকে ওভারকাম করবে। এটার উপর আমি আপনাদের নোটসও দিব। আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে এই নোটসগুলো আমার সাথে পাবেন এবং নোটসগুলোর অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন। তো দেখুন আগে প্রনাউন্সিয়েশনের স্কোর কোথায় কোথায় দেয়। প্রনাউন্সিয়েশনের স্কোর দেয় হচ্ছে দুটো জায়গাতে, প্রনাউন্সিয়েশন ফিচার ইউজ করছেন কিনা সেটা দেখে, আর হচ্ছে L1 এক্সেন্ট আপনার স্পিকিংকে কতখানি ইনফ্লুয়েন্স করছে। যদি এটা কিছুটা ইনফ্লুয়েন্স করে আপনি আসলে 6.5ও পাবেন না। আপনার স্পিকিং এর উপরে যদি আপনার আঞ্চলিকতার প্রভাব থাকে উচ্চারণে, এক্সামিনার যদি এটা মনে করে, আপনার স্কোর অবশ্যই 6 এর নিচে আসবে, সম্ভবত 5.5 বা তার নিচে। প্রোনাউন্সিয়েশনের উচ্চারণের উপরে আঞ্চলিকতার প্রভাব দূর করতেই হবে। এবং আরেকটা ব্যাপার, এটা কোনো ট্যাবলেট খেয়ে ইমপ্রুভ করা যায় না। এটার একমাত্র ওয়ে হচ্ছে আপনাদের মাসব্যাপী প্র্যাকটিস। আজকে থেকে শুরু করে আপনারা প্রতিটা ক্লাসে রেগুলারলি যদি অ্যাটেন্ড করেন, আপনাদের প্রোনাউন্সিয়েশনের যে আঞ্চলিকতার প্রভাব হচ্ছে এটা দূর হয়ে যাবে। আপনি 1 সপ্তাহ প্র্যাকটিস বন্ধ রাখবেন, প্রোনাউন্সিয়েশন ফিচার এই 1 মাসে যা কষ্ট করছিলেন পুরাটা আবার ফেরত আসবে। একদম অনেস্টলি স্পিকিং, একদম হাতে কলমে দেখা। এই জন্যই আমি বলি যে আপনারা অনেকেই প্রথমে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে স্যার আইএলটিএস এর কোর্সটা শেষ হওয়ার পরে কত দিনের মধ্যে আসলে পরীক্ষা দিব? 1 মাসের মধ্যে তো আপনি বললেন যে প্রিপারেশন দিবেন, 1 মাসের মধ্যে কি পরীক্ষা দিতেই হবে? যদি কোনো কারণে না দিতে পারি তাহলে কি হবে? না দিতে পারলে কষ্ট করতে হবে আবার, হ্যাঁ লেগে থাকতে হবে আমার সাথে, কারণ 1 সপ্তাহের ব্রেক আপনার ওই যে এটা জিমে যাওয়ার মতো আর কি। আপনি 3 সপ্তাহ প্র্যাকটিস করে যতটুকু ইমপ্রুভ করবেন, 1 সপ্তাহের ব্রেক আপনার 3 সপ্তাহের কাজকে নষ্ট করবে। একদম লিখে রাখেন জিনিসটা, স্পিকিং এর ক্ষেত্রে এবং রাইটিং এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। 3 সপ্তাহের কাজ 1 সপ্তাহের ব্রেক আপনার নষ্ট করবে। 1 সপ্তাহ পরে আপনাকে আবার দেখা যাবে যে বেশি করে ওয়ার্ক করতে হচ্ছে। সো ব্রেক দেয়া যাবে না, পরীক্ষার আগ পর্যন্ত ব্রেক দেওয়া যাবে না। আমাদের সাথে কানেক্টেড থাকতেই হবে, স্পিকিং এর প্র্যাকটিস ক্লাসগুলোতে লেগে থাকতেই হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি কোর্সটা শেষ হওয়ার 1 মাসের মধ্যে আমার তত্ত্বাবধানে থেকে যদি পরীক্ষাটা দিয়ে দিতে পারেন, সবচেয়ে বেস্ট স্কোর করার চান্স আপনার তখন থাকবে। ওকে, না এবার আমরা আসি প্রনাউন্সিয়েশন ফিচার বলতে কি কি বোঝাচ্ছে। এখানে আমি আপনাদের স্ক্রিনে যে ফ্যাক্টরস গুলোকে লিখেছি, এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন ফিচার। আসেন আমরা সবগুলোর সাথে নামগুলোর সাথে পরিচিত হই। ক্ল্যারিটি, আপনার কথা শুনে স্পষ্টভাবে বোঝা যায় কিনা, নাকি এরকম লাগে শুনতে, স্পষ্ট হতে হবে। ইন্টোনেশন, ইন্টোনেশন হচ্ছে কথা আপনার সিচুয়েশন বুঝে ওপরে এবং আবার সিচুয়েশন অনুযায়ী নিচের দিকে নামে কিনা, এই ওঠা নামাটা, এটা হচ্ছে ইন্টোনেশন। স্ট্রেস, কিছু কিছু শব্দের উপরে জোরালো ভাবে আপনি কথা বলার সময় জোর দিতে পারছেন কিনা। ক্যান ইউ প্রোভাইড স্ট্রেস অন পার্টিকুলার ওয়ার্ড অর অন পার্টিকুলার সিলেবলস। সিলেবলস জিনিসটা কি? বিউটিফুল, 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 এই যে বিউটির উপর একটা জোর আসলো। স্ট্রেস। রিদম, আপনি খুব জোরে বা খুব স্লোলি কথা বলেন না, আপনি একটা মাঝামাঝি মেনটেন করে আর কি, আপনার কথাটা শুনতে ভালো লাগে, হ্যাঁ ন্যাচারালি আপনি কথা বলেন, এটা হচ্ছে রিদম। কানেক্টেড স্পিচ, ওয়ানা গনা, এটা ফর্মাল স্পিকিং এর জন্য অ্যালাউড না, তাই এটাকে লাল মার্ক দিয়ে রাখছি। ওয়ানা গলা বলা যাবে না আইএলটিএস এর স্পিকিং এর ক্ষেত্রে বা ফর্মাল প্রেজেন্টেশন। আপনি যখন ভার্সিটির প্রেজেন্টেশন দিচ্ছেন, আই এম গোনা প্রেজেন্ট আ প্রেজেন্টেশন অন ইকোসিস্টেম, বলা যাবে না। দিস ইজ নট আ ফর্মাল অ্যাপ্রোচ। আই ওয়ান্ট টু বলতে হবে। ইউনো বলাই যাবে না, ইউনো তো বলাই যাবে না, ইউ অ্যাড্রেসই করা যাবে না, ফর্মাল থাকতে হবে, রাইট? আই এম বলবেন, তারপর হচ্ছে আপনি হয়তো টপিককে যখন বলছেন থার্ড পার্সনও বলবেন, দে, পিপল, প্লুরাল বলবেন। ভাউল সাউন্ড, কথা বলার সময় বিভিন্ন ভাউল সাউন্ডস গুলো আছে, ভাউলকে আলাদা করে শোনা যাচ্ছে কিনা। ওয়ান্ডারফুল, এই যে ওয়া শব্দটা শোনা গেল কিনা। অফুল, অসম, আউটস্ট্যান্ডিং, এই আও, অফুল, এই সাউন্ডস গুলোকে আলাদাভাবে শুনতে পাওয়া যাচ্ছে কিনা, স্ট্রেস হচ্ছে কিনা, এটা একটা জিনিস। ফাইনাল কনসোনেন্ট সাউন্ড, কোন একটা শব্দের শেষে যদি কনসোনেন্ট একটা সাউন্ড থাকে, কানেক্টেড, it was developed quite frequently developed, এই যে শব্দগুলো যেগুলো আসে এগুলো আলাদা করে শোনা যাচ্ছে কিনা,
এটা হচ্ছে ব্যাপার, ফাইনাল কনসোনেন্ট সাউন্ড। ওয়ার্ড স্ট্রেস, স্ট্রেস এবং ওয়ার্ড স্ট্রেস হচ্ছে একই জিনিস আসলে, এটা দুবার চলে আসছে, দাঁড়ান এটাকে একটু কেটে দেই। ওয়ার্ড স্ট্রেস আলাদা কিছু না, স্ট্রেসিং। এই কয়েকটা জিনিসকে হচ্ছে প্রধান প্রনাউন্সিয়েশন ফিচার বলে। এতগুলো জিনিস শিখে কি আপনাদের পক্ষে বলা পসিবল এই 3 মাসের মধ্যে, বলুন? এবং দরকার আপনাদের আছে? না। এখান থেকে অল্প কয়েকটা জিনিসকে আমরা সিলেক্ট করব আমাদের ক্লাসের যখন শুরু হচ্ছে তখন। ওই জিনিসগুলোর উপরে আমি জোর দেব এবং আমি আপনাদেরকে কিছু ভোকাবুলারি পড়াবো। ওই ভোকাবুলারি গুলোকে আপনারা যদি প্র্যাকটিস করে ঠিক উচ্চারণের এক্সামিনারকে কথা বলার সময় 2 একবার শোনায় দিতে পারেন, তাহলে আপনাদেরকে সে প্রনাউন্সিয়েশন ফিচারে স্কোর দিয়ে দেবে। সবগুলো তো আপনাদের দরকার নেই, সাম প্রনাউন্সিয়েশন ফিচার, রাইট? আমরা টার্গেট করবো হচ্ছে রিদমে। এটা আমাদের ওই যে কোহেরেন্স কোয়েশন ফ্লুয়েন্সিতে চলে আসতেছে, আমরা একটা না কথা বলতেছি, রিদম, ক্ল্যারিটি, কথা স্পষ্টভাবে বলবো, দুইটা আমাদের অর্থ চলে আসলো। আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো ইন্টোনেশনের উপরে আর কিছু স্ট্রেসের উপরে, বাস এই 4টা যদি আমরা ফোকাস করতে পারি, আমি আপনার কিছু শব্দকে প্র্যাকটিস করে দেবো, এক্সামিনার আপনাদেরকে এই প্রনাউন্সিয়েশন ফিচারে স্কোর তুলে দেবে। L1 অ্যাকসেন্টের যে সমস্যাটা হচ্ছে এইটার আমি সলিউশন করবো আপনাদের, আমি আপনাদের প্র্যাকটিস করাবো টাং টুইস্টার দিয়ে। আপনাদেরকে বিভিন্ন টাং টুইস্টার দিব, ওগুলো মনোযোগ দিয়ে বাসায় একটু ব্যায়ামের মতো করে প্র্যাকটিস করবেন। বাসায় ব্যায়াম করি না আমরা, ব্যায়ামের মতো করে এই টাং টুইস্টার দিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আসলে স্কোর চলে আসবে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রিপারেশনের প্ল্যান। তো এই 4টে এরিয়াতে আমাদের স্কোরগুলো করা হবে। সবাই দেখুন তো আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে মনে থাকবে কিনা আপনাদের কয়টা এরিয়াতে স্কোর করা হবে? ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এবং প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশনে কিছু প্রনাউন্সিয়েশন ফিচার আমি আপনাদেরকে পড়াবো, কিছু শব্দ উচ্চারণ করাবো, ওগুলো আপনারা ধরে রাখবেন। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে কিছু কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার আমি আপনাদের পড়াবো। ফাউন্ডেশন কোর্স করছেন আপনারা, তাহলে আপনাদের গ্রামারটাও ঠিক হয়ে যাবে এর পাশাপাশি। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সে আপনারা একটা না কথা বলবেন, কিছু স্ট্রাকচার আমি আপনাদেরকে শেখাবো, কানেক্টিভ ওয়ার্ডস আপনাদেরকে দিব, ওগুলো আপনারা প্র্যাকটিস করবেন। লেক্সিক্যাল রিসোর্স আমি আপনাদের ভোকাবুলারি দিব, প্র্যাকটিস করাবো। আপনারা পরীক্ষা দেওয়ার আগে একটু নিশ্চিত হয়ে নেবেন আমার সাথে যে এই শব্দগুলো এখনো লেস কমন ভোকাবুলারির মধ্যে আছে কিনা। যে স্ট্রাকচার আমি পড়বো, স্ট্রাকচারের ভিতরে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্যারাফ্রেজও চলে আসবে। এইভাবে আমরা হচ্ছে প্রিপারেশনটা নিব। সো এরই সাথে সাথে আমাদের আজকের ক্লাসটা শেষ হতে যাচ্ছে। আমাদের নেক্সট সেশন আগামীকালকে সন্ধ্যা 7টায় আছে, আর আমাদের পরের ক্লাসটা হবে আগামী রবিবার সন্ধ্যা 7টায় আমাদের ফাউন্ডেশন কোর্সের ক্লাস, আর 10টায় আমাদের হচ্ছে আইএলটিএস এর ক্লাস। সবার সাথে দেখা হবে, ভালো থাকবেন সবাই। আজকের ক্লাসের ভিডিওটা আপনাদের সাথে অ্যাডমিনরা কিভাবে তারা শেয়ার করবে আমি ঠিক শিওর না এখনো, বাট ওরা শেয়ার করে দিবে আপনাদের সাথে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।